ম্যাথ 2 নাম্বার ক্লাস। 2 নাম্বার হইলো নাম্বার সিস্টেম প্লাস এলসিএম প্লাস এইচসিএফ, যেটা আমরা জানি যে লসাগু প্লাস গসাগু। এটাকে আমি ইংলিশটা আমি জিনিসটা লিখে রাখছি। লসাগু কি আর গসাগু কি, আমি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি 100 জনের মধ্যে বলো তো লসাগু বাস্তব জীবনে কাজ কি, গসাগু বাস্তব জীবনে কাজ কি, গুণনীয়ক কি, গুণিতক কি, কেউ পারবে না। জাস্ট পারবে পুঁথিগত মুখস্থ বিদ্যা, যে কত হলে অবশিষ্ট থাকে, অবশিষ্ট বাদ দিতে হয়, বাদ দিয়ে হিসাব করতে হয়। এখন কেন বাদ দিতে হয় ভাই, এরকম তো হাজার হাজার টার্ম থাকতে পারে, তখন তুমি কি করবা, ঝামেলা না। ওকে, তাহলে দেখেন ওই সেম ফ্যাক্টর আমরা যেই কথাগুলো বলছি ফ্যাক্টর গুলো সেম, এখানে নতুনত্ব কোনো কিছু নাই। আপনাকে বলছে যে লসাগু বের করো বা লিস্ট কমন ফ্যাক্টর বের করো, এর মানেটা কি? এর মানেটা বলছে যে তোমার যেই সংখ্যাগুলো বের করতে বলছে 4 বা 6, তুমি সেটা লিখবা জাস্ট। ঠিক আছে, 4-এর ক্ষেত্রে বলুক বা 6-এর ক্ষেত্রে বলুক, আমি লিখলাম। লেখার পর দেখবো এর চেয়ে বড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য যেগুলো আছে সেগুলো আমি লিখবো। ঠিক আছে, ওকে। 4-4-এর চেয়ে বড় সংখ্যা আমাদের কি আছে, আমার দেখতেছি এখানে ভাই আমাদের 8 আছে। আমাদের আর কি আছে, 8 এর মধ্যে ভাগ যায়। তারপরে আমাদের আর কার কার মধ্যে ভাগ যাচ্ছে, আমি দেখতেছি 4 12-এর মধ্যে ভাগ যায়। তারপর কার মধ্যে দেখতেছি 4 আমাদের 16-এর মধ্যে ভাগ যায়, 20-এর মধ্যে ভাগ যায়, 24-এর মধ্যে ভাগ যায়। সেম কাহিনী। এই জিনিসগুলোকে গুণনীয়ক না, অ্যাকচুয়ালি গুণিতক, লিস্ট কমন ফ্যাক্টর ছিল, গুণিতক জিনিসগুলোকে আসলে বলা হচ্ছে। ঠিক আছে, আর 6-এর ক্ষেত্রে যেগুলো ছিল, 6-এর চেয়ে তোমার যে বড় সংখ্যাগুলো সেগুলো তুমি আসলে নেওয়ার চেষ্টা করবা। তো আমি এখানে কি কি নেওয়ার চেষ্টা করবো, আমি এখানে নিলাম হলো 12। তারপর এখানে আমার আর কি হইতে পারে 18, তারপর কি হইতে পারে 24, তারপর কি হইতে পারে 30, তারপর কি হইতে পারে 36, এই সংখ্যাগুলো আমাদের হইতে পারে। ওকে ফাইন, তো এই সংখ্যাগুলো হইলো। তো আমি দেখবো যে লসাগু মানে কি বুঝাই, আমার 4-এর চেয়ে বড় বা 6-এর চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে যেগুলো ভাগ যায়, এর মধ্যে সবচেয়ে ছোট কমন কোনটা, এই যে 12, 12 সবচেয়ে ছোট কমন, জিনিসটা অ্যাকচুয়ালি সেম। এই জিনিসটাকে আমি কি বলতেছি, এই জিনিসটাকে আমরা ঘুরে ফিরে বলতেছি লসাগু। যে 4 আর 6-এর ক্ষেত্রে এই বড় বড় যে গুণিতক, বড় যে গুণিতক গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে ছোট এবং কমন কোনটা, যেটা সবচেয়ে ছোট এবং কমন, সেই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি যে লসাগু। ঠিক আছে, বা এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট এবং কমন কোনটা, এইভাবে আসলে জিনিসটা লসাগু নির্ণয় করতে হয়। এটা হলো আমাদের মেইন একদম ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, এবং ওই জিনিসটাই এখানে আসলে লেখা ছিল। দেখেন এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে সবচেয়ে ছোট হলো, ছোট এবং সবচেয়ে কমন কোনটা ছিল, 12 ছিল। এই জন্য বলতেছি 4 আর 6 লসাগু এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, দিন শেষে 12 হয়ে যাচ্ছে। আমরা নর্মালি ইউক্লিডীয় পদ্ধতিতে শিখছিলাম, ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। বাট ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা আসলে বেসিকটা ধরতে পারি না যে আসলে কাহিনীটা কি হয়। বাট এখানে বুঝলাম যে এলসিএম এর কাহিনীটা কি হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু হচ্ছে না, আমাকে বলতেছে দেখো তোমাকে যদি লসাগু বের করতে হয়, এই 4-এর চেয়ে বড় বিভাজ্য সংখ্যাগুলো লিখবা, 6-এর চেয়ে বড় বিভাজ্য সংখ্যাগুলো লিখবা, তারপর দুইটার মধ্যে তোমার কমন কোনটা, দুটার মধ্যে কমন কোনটা, কমনটা তুমি বের করে ফেলবা, যেটা কমন সেটাই তোমার হয়ে যাবে লসাগু। ঠিক আছে, এটা হলো আমাদের লসাগুর একটা বেসিক থিওরি। ওকে, লসাগুর থিওরিটা এইভাবে কাজ করে। এই সিএফ মানে কি, আমরা দেখতেছি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর ছিল, ফ্যাক্টর মানে এখানে আমাদের হলো গুণনীয়ক। এটা কিভাবে কাজ করে একটু পর আমরা দেখতেছি। ঠিক আছে, অথবা বলতে কি পারবো, গ্রেটেস্ট কমন ডিভিসর, এই জিনিসটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার এখানে একটু দেখি যে গসাগু যে আমরা বের করি এটা আসলে বাস্তব জীবনে কিভাবে কাজ করে, আমরা একটু দেখার চেষ্টা করি যে বাস্তব জীবনে এটা কিভাবে কাজ করে। সো সেম, আপনাকে যখন বলবে যে গসাগু বের করো, আমরা কি করছিলাম লসাগুর ক্ষেত্রে বলেন তো, আমাকে যদি বলতো 12 আর 18 লসাগু বের করো, আমি কি করতাম, আমি এখানে গুণিতক গুলো লেখা শুরু করতাম, তাই না? 12, 12-এর পর লিখতাম হলো 24, তারপর লিখতাম হলো 36, তারপর লিখতাম যে 48, এরকম ব্যাপার স্যাপার লিখতাম। ঠিক আছে, তারপর আমি এখানে কি লিখতাম, 60 লিখতাম, তারপর এখানে 72 লিখতাম, এরকম লিখতাম। আর 18-এর ক্ষেত্রে যদি আমার লসাগু বের করতে বলতো কি করতাম, সেম কাহিনী, 18 লিখতাম, তারপর 36 লিখতাম, তারপর 3, 18, 54 লিখতাম। তো দেখতাম যে এখানে আমাদের কমন মিলে গেছে। কমন কি মিলে গেছে, এই যে 36 সবচেয়ে ছোট, এখানে আমাদের 36 সবচেয়ে ছোট। তো 12, 18 আমাদের যে লসাগুটা হইতো বা এলসিএম হইতো, এটা আমাদের কত হয়ে যেত, এটা আমাদের 36 হয়ে যেত। সেম সংখ্যা আমরা এইভাবে কি বের করতাম, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? ঠিক আছে, তো আচ্ছা, সেম সংখ্যার আমরা লসাগু বের করে ফেলতাম। এবার বলছে না তুমি গসাগু বের করো, তার মানে কি জানো, এর মানে হইলো তুমি এই সংখ্যাগুলোকে ভাঙো। এই 12 সংখ্যাগুলোকে কি কি ভাবে ভাঙা যায়, কত কত দ্বারা ভাগ করা যায়, এই 12 সংখ্যাকে কত কত দ্বারা ভাগ করা যায় সেগুলো তুমি লেখো। 12-কে 1 দ্বারা ভাগ করা যায়, যায়। 2 দ্বারা যায়, 3 দ্বারা, 4 দ্বারা, হ্যাঁ যায়, 6 দ্বারা যায়, 12 দ্বারা যায়, ওকে যায়। তো এইগুলো দেখলাম যে 12-কে এত এত দ্বারা ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, 18-কে কত কত দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা, ওকে 18, 2 দ্বারা 18, 3 দ্বারা হয়, 6 দ্বারা হয়, 9 দ্বারা হয়, 18 দ্বারা হয়। এই সংখ্যাগুলোকে 18 দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে, এখন তোমাকে বলতেছে ঠিক আছে দুটা দ্বারাই ভাগ করা হচ্ছে, কোনো সমস্যা নাই। এবার নাম কি দিছে দেখো তো, গরিষ্ঠ মানে হলো সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক হবে। ঠিক আছে, গণিতক না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
এই যে দুইটা ভাগ করা যাচ্ছে, 12কে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, 18কে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, এতগুলো সংখ্যাগুলো দ্বারা যে ভাগ করা যাচ্ছে, এর মধ্যে সবচেয়ে কমন এবং বড় সংখ্যা কোনটা যেটা দ্বারা ভাগ করা যায়, সবচেয়ে কমন এবং বড়, একটু আমরা খোঁজার চেষ্টা করি তো সবচেয়ে কমন এবং বড় কোনটা দেখি। চলো আমার সব বড় দিক থেকে চলে আসে। চলো এখানে সবচেয়ে বড় কি ছিল? 12। এখানে কত? 18। কমন আছে? নাই। এখানে কি ছিল? 6। এখানে দেখতেছি আবার 9। 9 এর সাথে আছে? না। তাহলে এখানে সবচেয়ে বড় 6। এখানে যেহেতু 9, এই 9 যেহেতু এর মধ্যে নাই, এবং দেখতেছি এখানেও সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হলো আমাদের 6। তাহলে আমাদের এখানে গসাগু কত হয়ে যাচ্ছে? গসাগু হয়ে যাচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত 6। তাহলে দুইটার ক্ষেত্রে জিনিসটা কি ডিপেন্ড করতেছে একটু তুমি চিন্তা করো তো। দুটা জিনিস তুমি কিভাবে বের করতেছো, এই বেসিক থিওরিটা আগে বুঝো, তাহলে সবকিছু হয়ে যাবে। আমরা যখন বলি লসাগু, তখন যেই সংখ্যা দেওয়া থাকবে, আবার বলতেছি যেই সংখ্যা দেওয়া থাকবে, এই যে 12, 18 দেওয়া ছিল, সেগুলোর আমরা গুণিতক গুলো বের করে ফেলবো। মানে 12 দ্বারা ভাগ করা যায় এমন বড় সংখ্যা, মানে নামতা বসায় দাও ভাই। 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, এরকম লিখে ফেলি। 18 ক্ষেত্রে সেম, 18কে 18, 18 দুগুণ 36, 3 18 54, 4 18 72, এগুলো তুমি লিখে ফেললে। লিখে ফেলার পর আমি দেখবো যে সবচেয়ে ছোট, আমি কি দেখবো? সবচেয়ে ছোট এবং দুটার মধ্যেই আছে এমন সংখ্যা। এখানে কি ছিল? 24, এখানে ছিল 18, দুটার মধ্যে আছে না। এখানে 36, 36 সবচেয়ে ছোট, দুটার মধ্যে আছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? লিস্ট। এলইএসটি, লিস্ট। লিস্ট মানে হলো সবচেয়ে ছোট, লিস্ট কমন। এখান থেকে আসলে এলসিএম, যে লিস্ট কমন, সবচেয়ে ছোট এবং কমন, গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট এবং কমন, এখান থেকে তোমার নাম আসছে হলো এলসিএম বা লসাগু। আর গসাগুর নাম কিভাবে আছে বলতেছে যে এই 12 আর 18 যে দুটো সংখ্যা ছিল, এই সংখ্যাগুলোকে কত কত দ্বারা ভাগ করা যায় সেটা তুমি আগে সিরিয়ালি লেখো। ওকে, আমরা লিখতেছি যে 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা, এটসেট্রা। 1, 2, 3, 6, 9, 18 এগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে। এবং এর নাম কি দিছে বলতো? এইচসিএফ, মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই যে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে বড় এবং কমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটাই হবে তোমার গসাগু। এখানে দেখতেছি 12, এখানে 12 নেই, এখানে 18, এখানে 18 নেই, এখানে 9, এখানে 9 নাই, এখানে 6, তারপর সবচেয়ে বড়, হ্যাঁ এটার মধ্যে 6 সবচেয়ে বড় আছে। এবং আমরা দেখতেছি যে ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং কমন কত? সবচেয়ে বড় এবং কমন হলো 6। এই জন্য এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলি হলো গসাগু। যখনই আমার গসাগুর কনসেপ্ট আসবে, আপনি চিন্তা করবেন যে কত কত দ্বারা ভাগ করা যায়, সেটা আমি ছোট ছোট মানে ভাজক গুলা বের করে নিব। ঠিক আছে, কনসেপ্টটা আমাদের এরকম ছিল না? দেখেন তো, প্রথমটা কি ছিল? ভাজক, মানে যাকে দ্বারা ভাগ করা হয়। তারপর কি ছিল বলেন তো? ভাজ্য। তারপর কি ছিল? ভাগফল। এমন ছিল না? তারপর এখানে আসতে, এখানে কি ছিল? এখানে আমাদের ভাগশেষ ছিল। এমনই তো কনসেপ্ট। আমি একটা লাইভ ডেমো দিই, না হলে এটা মুখস্থ করা যায় না। ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম যে 3 ভাগ কত? 3 ভাগ কত দিব? 3 ভাগ 13। ঠিক আছে, ওকে লিখলাম। তাহলে 3 4 কত হলো? 12। হাত থাকতেছে কত? 1। তাহলে কোনটার নাম কি একটু দেখেন তো? যেটা 3, এটা দ্বারা ভাগ করা হচ্ছে না, এটার নাম কি? এটার নাম হলো ভাজক। ওকে, কাকে ভাগ করতেছি? 13কে ভাগ করতেছি। তাহলে এটার নাম কি হবে? এটার নাম আমাদের হবে হলো ভাজ্য। ওকে, উত্তর কত বেরোলো? 4। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ভাগফল। আর আমাদের ভাগশেষ কোনটা? ভাগশেষ হলো এই যে এখানে যা বাকি থাকে, এটা হলো আমাদের ভাগশেষ। এভাবে জিনিসটার নামকরণ করা হয়, তাই না? সো তোমাকে যখন বলে যে গসাগু বের করো, তুমি জাস্ট দেখবা এই সংখ্যাগুলোকে কত কত দ্বারা ভাগ করা যায়। এখানে সংখ্যা কত ছিল? 13। আমি এখানে 3 দ্বারা ভাগ করছি। তো সেম, আমার দুটো সংখ্যা দিছিল যে 12 আর 18। তো এই সংখ্যাগুলোকে কত কত দ্বারা ভাগ করা যায় এটা আমি বের করছি। 1 দ্বারা যায়, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা, 18 বের করে ফেলছি। দুটা বের করার পর এর নাম কি ছিল? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে এই দুটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো কমন হলো 6। তাহলে 6 আমাদের কি হয়ে যাবে? গসাগু হয়ে যাবে। এটা হলো তোমার গসাগুর ভিজুয়ালাইজেশন। গসাগুর ক্ষেত্রে কি চিন্তা করবা? জাস্ট থিঙ্ক, যেই সংখ্যা দেওয়া আছে তার নামতা পড়তে থাকো, নামতা লিখতে থাকো। 12কে 12, 12 24, 36, 37, 36টা 18 নামতা লিখতে থাকো। লিখতে সবচেয়ে ছোট এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট এবং কমন কোনটা, যেটা সবচেয়ে ছোট এবং কমন, সেই জিনিসটাকে তুমি কি বলে দিবা? লিস্ট কমন ফ্যাক্টর, বা তুমি লসাগু বলে দিবা। এটা হলো তোমার লসাগুর ভিজুয়ালাইজেশন। এই লসাগুর ভিজুয়ালাইজেশন কেন দরকার? সামনের দিকে যে ম্যাথ গুলো আছে, ওই ম্যাথ গুলো আসলে বোঝার জন্য দরকার। ঠিক আছে, তো একটু হলো আমাদের লসাগু বের করার সিস্টেম আর গসাগু বের করার বেসিক সিস্টেম, যেভাবে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি যে আসলে হচ্ছেটা কি। ওকে, এরপর আমরা ইউক্লিডীয় পদ্ধতি দেখবো, ইসিটা অনেকগুলো দেখবো। একটু কি আপনি ওরা বুঝতে পারছেন যে একটু এখানে আসলে কি হচ্ছে, যে লসাগু কেমনে বের করলাম, গসাগু কেমনে বের করলাম? একটু কি ক্লিয়ার? একটু ক্লিয়ার হইলে আর তেমন কোনো কিছু লাগবে না, বাকিগুলো অনেক স্মুথ, কারণ এটাই বেসিক। এই বেসিকের উপরই সবকিছু চলেছে। আমাকে বলছে যে এই যে সংখ্যা, সেম সেম সংখ্যা ভাই, এটা লসাগু আর তুমি গসাগু বের করো। আমাকে বের করতে বলছে, তো আমি কি করব? আমি কি পারবো? চলেন দেখি। আমরা তো ওইভাবে শিখলাম, ওইভাবে আমাদের জন্য সময় সাপেক্ষ, একটু বেশি টাইম লেগে যায়। ঠিক আছে, অনেক টাইম লেগে যায়।
তো ওইটা হলো আমাদের ভিজুয়ালাইজেশন, যে কিভাবে জিনিসটা বের করতে হয়। আর এবার আমরা দেখবো যে শর্টকাটে কেমনে বের করতে হয়, এরকম একটা টার্ম দিব। তো প্রথমে আমরা কি করতেছি, ধরেন প্রথমে আমরা এখানে গসাগু মানে লসাগু বের করতেছি, তাহলে এলসিএম বের করতেছি। ওকে, এলসিএম লিখলাম লসাগু, আর এখানে বের করতেছি কি এইচসিএফ, তাহলে গসাগু বের করতেছি, তাই না? ওকে, তো এই দুইটা আমরা একটু করতে থাকি। লসাগু তো আপনারা সবাই জানেন যে আপনার জাস্ট দুইটা সর্বপ্রথম ট্রাই কি করতে হয়, 2 দিয়ে ট্রাই করতে হয়, 1 দিয়ে ট্রাই করে লাভ নাই, কারণ ফলাফল সেম থাকবে। 2 দিয়ে ট্রাই করলাম, করে কত হলো, 28 কত হয়, 14 দুগুণ 28, 42 কত হয়ে যায়, 21 দুগুণ 42, 56 কত হয়, 8 দুগুণ যদি 16 হয়, তাহলে 28 দুগুণ 56, এরকম ম্যাটার হয় না? ওকে, আমার কি আবার 2 দ্বারা যায়, দেখো তো 14 আর 28 দুটা জোড় সংখ্যা আছে, আবার 2 দ্বারা যায়, দাও 2 দ্বারা দাও, দিলে কত হয়, এখানে 7 দুগুণ 14, এখানে তো 2 21 দ্বারা যায় না, এরকমই থাকবে, এবং 28 যদি তুমি দাও 14 দুগুণ 28। এবার দেখো এখানে কি তোমার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 দ্বারা যাবে, 3 তো 14 এর মধ্যে যায় না, 3 4 এ 12, 21 এর মধ্যে যায়, যায়, 7 এর মধ্যে যায়, যায় না, মিনিমাম তো দুইটার মধ্যে যেতে হবে, তাই না? মিনিমাম আপনার দুটার মধ্যে যদি ভাগ না যায়, তাহলে তো আমরা কোনো কিছু করতে পারবো না। ওকে, তো আমি দেখলাম এই জন্য 3 দ্বারা হচ্ছে না। 3 এর পর আমাদের 5 দ্বারা হবে, 5 দ্বারা ভাগ করার মতো কোনো সংখ্যা নেই। 6 দ্বারা হবে, 6 দ্বারা ভাগ করার মতো কোনো সংখ্যা নেই, তাহলে 7 দ্বারা নিয়ে আসলাম, 7। ওকে, 7 দ্বারা দিলে এখানে একটা 7, এখানে 3 7 21, এখানে 7 দুগুণ 14। এটা কি আর ভাঙা যায়? তিনটা সংখ্যা না, 1 3 2, এটা কি আর ছোট করা যায়? ছোট করা যায় না। তাহলে লসাগুর নিয়ম কি, যা যা এখানে আছে, এই যে যা যা আছে সবগুলা গুণ করে দাও। লিখলাম আমি এলসিএম, লসাগু সমান কত, গুণ দাও। প্রথমে কি ছিল 2, তারপর কি ছিল 2, তারপর কি ছিল 7, তারপর কি ছিল 1, 1 লিখতে হয়, লেখা তো দরকার নেই, 1 থাকলেও যা, না থাকলেও যা। তারপর হলো 3, তারপর হলো 2। এখন চলো আমরা একটু গুণ করে দেখি উত্তর কত বেরোয়। শর্টকাটে যদি চিন্তা করি, 2 দুগুণ 4, 4 7 28, 28 দুগুণ 56, আর 56 গুণন যদি 3 দিই আমরা, তাহলে কত আসতেছে, 218 আসার কথা। 56 গুণন 3, এরকম যদি এত হবে না। আচ্ছা, 56 গুণন 3 যদি দিই, আমাদের 3 6 কত আসতেছে, 3 6 18 আসতেছে। আর এদিকে আমি দেখি 3 5 হলো 15, আর আমাদের 16 আসতেছে, ঠিক আছে? তাহলে কত আসে, 168 আছে। তাহলে এলসিএম আমাদের কত বেরোলো, এলসিএম আমাদের 168 বেরোলো। এটা হলো আমাদের লসাগু। তার মানে কি আপনি বলেন তো, আমি বললাম যে এটা হলো আপনার লসাগু, আপনি কি বুঝবেন? আমি যখন আপনাকে বললাম যে এটার এলসিএম বা লসাগু হলো 68, আপনি কি বুঝবেন বলেন তো? আপনি বুঝবেন যে 28-এর কি, 28-এর নামতা, 42-এর নামতা, 56-এর নামতা সবগুলো আমি একসাথে দিছি। দেওয়ার পর সবচেয়ে ছোট এবং কমন এইগুলো যখন আমি বের করলাম, যে 28 দোকানে কত, 56, তারপর 42 দোকানে ধরেন 40 দোকানে 80 84, তারপর 56 যখন দিলাম যে 5 দোকানে 10 110, এরকম যখন আমি নামতা গুলা বের করা শুরু করলাম, তারপর আমার 3 56 গুণন কত হয়ে যায়, 168 হয়ে যাচ্ছে। তারপর 84 42, এখানে যদি আমি একটু মানে সেম আমি আগের পদ্ধতিতে একটু করতেছি, তাহলে 3 4 যদি 120 হয়, 120 126 হয়, তাহলে এখানে মনে হয়ে যাবে কত, 168 হয়ে যাবে, তাই না? তাহলে 28 দুগুণ 56, এরকম ডট ডট ডট, এখানেও যে কত হয়ে যাচ্ছে, এখানে 168 হয়ে যাচ্ছে। তাহলে এলসিএম মানে আমি বুঝলাম যে এই যে সবচেয়ে ছোট কমন ছিল 168 168 168, তাই উত্তর আমাদের গুণ টুন করে কত বেরোলো, 168 বেরোলো। তাহলে আমি যখন আপনাকে বলতেছি এলসিএম, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন যে 28 42 এবং 56 যদি আপনি নামতা দিয়ে বড় করে ভাঙতে থাকেন, সবচেয়ে ছোট এবং কমন কত হবে, 168, যে তিনটা একেবারে মিলে যাবে। আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন, এটা কিন্তু আমাদের এলসিএম এর একদম বেসিক। আমার মনের মধ্যে কি ঘুরতেছে এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবার যদি বলে গসাগু বের করো, তো আমি তো 28-কে ভাঙার চেষ্টা করব, এত সময় কি আমাদের আছে? তো আমরা ইনক্লুডেড পদ্ধতিতে শর্টকাটে করব। এখন কথা আছে, কথা কি, কথা হইলো লসাগুর ক্ষেত্রে জাস্ট দুইটা সংখ্যার মধ্যে আপনার ভাগ গেলেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু যেটা গসাগু, ঠিক আছে, এখানে আপনার মানে যেটা এইচসিএফ, সেটা 3টা সংখ্যার মধ্যেই ভাগ যেতে হবে। 3টা সংখ্যার মধ্যে যতক্ষণ পর্যন্ত যাবে আপনি ততক্ষণে নেবেন। কেমনে একটু দেখাই। এটা আমি যদি 2 দিয়ে ভাগ করি, 3টার মধ্যে যাই, হ্যাঁ যায়। কত কত হয়েছিল, এখানে হয়েছিল হলো 14, এখানে হয়েছিল আমাদের 21, আর এখানে হয়েছিল কত 56, যেহেতু দেখতেছি আমাদের 28 দুগুণ 56 হয়েছিল। তারপরে আমরা লসাগুর টাইমে কি করছিলাম বলেন তো? লসাগুর টাইমে এখানে আমরা আবার 2 দিয়ে দিয়েছিলাম, বাট এখানে 2 দিয়ে দিতে পারবো? লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হলো 3টা দ্বারাই ভাগ করতে হবে, 3টা দ্বারাই বিভাজ্য হইতে হবে। 2 দিয়ে দ্বারা যদি দিই, তাহলে 14 যায় আর 28 যায়, 21 কি যায়? যায় না। তাহলে আমি কি এখানে 2 দিয়ে দিতে পারবো না? 3 দ্বারা দিলে, 3 দ্বারা দিলে তো ভাই একটাও যাচ্ছে না, হবে না। 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 6 কে 6 দুগুণে 12 হয় না, এখানেও হয় না। তাহলে আমি কি করলাম, 7 দ্বারা দিলাম। কেন 7 দ্বারা দিলাম? দেখেন 7 দ্বারা 3টা সংখ্যায় যায়, একটু চিন্তা করে দেখেন, 3টাই যাবে। দেখেন এই যে 7 দুগুণ 14, এই যে 3 7 21, এই যে 4 7 28, বাকি থাকে কি 2 3 4। এই 2 3 4 তিন রকম সংখ্যা না? হ্যাঁ। তাহলে এটা কি এমন কোন সংখ্যা আছে যে 3টার মধ্যে ভাগ যাবে? যাচ্ছে না। তাহলে আমি কোন দুইটা পাবো? আমি তাহলে আমাদের গসাগু কি হবে বলতো? এই যে দুইটা সংখ্যা দ্বারা আমি বিভাজ্য করতে পারছি, এটা আমাদের কি হবে?
এটা আমাদের হবে হলো গসাগু। তাহলে গসাগু আমাদের কত হয়ে গেল? আমি যদি চিন্তা করি HCF, তাহলে এখানে অ্যান্সার কত হইলো? 2 × 7 = 14। এই জিনিসটাকে আমরা আসলে গসাগু বলতেছি। তাহলে লসাগু আর গসাগু একটু ভালো করে বোঝার চেষ্টা করো। লসাগু কি জিনিস? তোমাকে বলতেছে জাস্ট দুইটা ভাগ গেলেই হবে, যতগুলো তুমি ভাগ করতে পারো সবগুলা গুণ দিয়ে দিবা, যা আসবে সেটা হলো এলসিএম। এটা কিন্তু এলসিএম এর কনসেপ্ট। আর এইচসিএফ জিনিসটা কি বলতেছে? এমন না, শুধুমাত্র যেই সংখ্যাগুলো দ্বারা সবগুলার মধ্যেই ভাগ করা যাবে, শুধুমাত্র সেইগুলার গুণফল। 2 দ্বারা এখানে সবগুলোকে আমি ভাগ করতে পারছিলাম, 7 দ্বারা এখানে সবগুলোকে ভাগ করতে পারছিলাম। তারপর এই 2, 3, 4 এগুলোকে কোনো কিছু দ্বারা ভাগ টাগ করা হয়নি। তাই সেই যেই দুইটা সংখ্যা দ্বারা তুমি সবগুলোকে ভাগ করতে পারছো, শুধুমাত্র সেই দুইটার গুণফল, এই যে শুধুমাত্র সেই দুইটার গুণফল কত হয়েছে আমাদের? 14 হয়ে গেছে। অর্থাৎ এটা আমাদের ঘুরে ফিরে গসাগু হয়ে গেছে। এখানে একটা বেসিক একটা মজার ব্যাপার আছে, কি জানো? একটু চিন্তা করো, এটা কি? এটা কি এলসিএম? আমি যদি দেখতেছি, যখন বলতেছি যে তুমি আমি যখন কোনো কিছু গুণ করতেছি, নামতা করতেছি, করে সবচেয়ে অনেক পৃথিবীতে কোটি কোটি সংখ্যা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট কমন কত ছিল? 168 ছিল। মজার ব্যাপার আছে। এবং গসাগু মানে সবচেয়ে বড় ভাজক, যেটা দ্বারা ভাগ করা যায়, সবচেয়ে বড় ভাজক। এগুলোকে আমি কত 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 দ্বারা ভাগ করা যায় এগুলো লিখছিলাম, 28 কে 42 কে 56 কে ভাগ করা যায় লিখছিলাম। লেখার পর দেখছিলাম সবচেয়ে বড় কমন সংখ্যা হলো 14, যেই সবচেয়ে বড় সংখ্যা দ্বারা জিনিসটাকে ভাগ করা যাবে, এই জিনিসটাকে আমরা কি বলতেছিলাম? এইচসিএফ বলতেছিলাম। তুমি কি জানো এলসিএম আর এইচসিএফ গুণ দিলে একটা টোটাল নাম্বার পাওয়া যায়? টোটাল নাম্বারের থিওরিটা কি? টোটাল যে সংখ্যা, সেটা কার ক্ষেত্রে? আমার যখন এখানে এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা না? হ্যাঁ, যখন এখানে আমাদের 2টা সংখ্যা থাকবে, তখন একটা থিওরি কাজ করে। কি থিওরি কাজ করে? এই 2টা সংখ্যার গুণফল যত, এলসিএম আর এইচসিএফ এর গুণফল সেম সেম তত হয়। এখান থেকে নতুন একটা ম্যাথ মানে ক্রিয়েট করা যায়। কিন্তু এখানে আমাদের কোনো ম্যাথ হবে না। তুমি জাস্ট এখানে চিন্তা করো যে আমি এলসিএম আর এইচসিএফ টা কিভাবে বের করলাম, তাহলে তোমার হয়ে যাবে। প্রথমত আমি করছি এলসিএম মানে 2টা ভাগ গেলেই হইলো, যতক্ষণ পর্যন্ত ভাগ যায় ভাগ দিবা, তারপর এগুলো সবগুলো গুণ দিয়ে দিবা, উত্তর যাবে রবে তাই। আর এইচসিএফ কি করছে? বলছে ওয়েট ওয়েট, এখানে 2টা গেলে হবে না, এমন সংখ্যা নির্বাচন করতে হবে যেন 3টার মধ্যেই ভাগ যায়, সবগুলোর মধ্যেই ভাগ যায়। তো 2 আর 7 সবগুলোর মধ্যে ভাগ গেছিল, তাই 2 আর 7 কে গুণ করে দেখি উত্তর 14 আসছে, তাই এটা আমাদের এইচসিএফ কত আসছিল? 14 আসছিল। এটা হলো আমাদের ইউক্লিডীয় পদ্ধতি। আগে যেটা দেখালাম ওটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ছাড়া আমরা কখনোই ম্যাথ করতে পারতাম না, তাই ফার্স্টে ভিজুয়ালাইজেশন দিলাম। এখন বেসিক আপনি কিভাবে খুব দ্রুত বের করবেন সেটা আমরা দেখাইলাম, ঠিক আছে? এখন নেক্সট আমরা একটা টার্মে চলে যাব, যে 2টা সংখ্যা দেওয়া থাকলে তখন আমাদের কি হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, চলেন আমরা একটু দেখি এলসিএম এইচসিএফ এর কাহিনী কি বলে। বলতেছে যে 2টা সংখ্যা আছে, তাহলে লসাগু গসাগু বের করো। চলো আমরা লসাগু বের করবো দ্রুত দ্রুত। লসাগু যদি বের করি তাহলে এখানে কত হবে? 28, এখানে হবে হলো 14, এখানে হবে হলো 21। আমাদের আর কোনো কিছু হয়? আমরা একটু দেখি, 2 দিয়ে এখানে যাচ্ছে, 21 দুগুণ বেলে যাচ্ছে না তো, তাহলে কত দিতে? 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণ 14, আর এখানে 3 7 21। তাহলে এলসিএম কি হবে? সবগুলোর গুণফল 2 × 7 × 2 × 3, এমন ব্যাপার স্যাপার হবে। কত হবে আমাদের দেখো তো? 7 দুগুণ 14, 14 দুগুণ 28, আর 28 × 3 যদি আমি দেওয়ার চেষ্টা করি, 28 × 3, তাহলে 3 বিশ হলো 60, আর 3 8 24, 3 8 24 ইকুয়াল, আমি যদি ভুল না হয় 84 আসার কথা। লাস্টে যদি উত্তর না মেলে তাহলে বুঝবো ভুল হয়েছে, কারণ ধরেন এটা উত্তর আসতেছিল 84। এবার যদি এটা এইচসিএফ বের করতে বলে, আমি এখন কি করব? 2 দ্বারা উভয়কে ভাগ যায়, তার মানে এখানে হলো 14, এখানে হলো 21 দিলাম। এমন একটা সংখ্যা নিতে হবে 2 দ্বারা ভাগ যেন যায়। ওকে, নিলাম হলো 7, এখানে আমাদের 7 দুগুণ 14, 3 7 21। এবার এইচসিএফ এর ক্ষেত্রে একটু সাবধান, আমি কি সবগুলো গুণ দিব? না, শুধু যেই সংখ্যাগুলো দ্বারা সবগুলো বিভাজ্য হয়েছে 2 আর 7 দ্বারা ভাগ করা গেছে, শুধু সেটা গুণ দিব। তাহলে 7 × 2 ইকুয়াল আমাদের কত বেরোলো? ইকুয়াল আমাদের 14 বেরোলো। এটাকে আমি আসলে কি বলতেছি? এটাকে আমি আসলে এইচসিএফ বলতেছি। ওকে, আর এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি এলসিএম বলতেছি। এখন আমি বলছিলাম যদি 2টা সংখ্যা থাকে, যদি 2টা সংখ্যা থাকে, এই 2টা সংখ্যার ক্ষেত্রে থিওরি কি? বলতেছে যে থিওরি হলো এলসিএম আর এইচসিএফ তুমি যদি গুণ দাও, তাহলে তুমি কি কি পাবা? এই 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 2টা সংখ্যার গুণফলের মান পাবা। দেখি চলো এটাকে আমাদের কি হয়, আমি একটু চিন্তা করি তো, আমি একটু গুণ দিই তো। 84 গুণন কত আছে এখন আমাদের? 14। এই 2টা গুণ দিয়ে যা পাওয়া যাবে, এই গুণফল এই 2টার মাল্টিপল সংখ্যা হবে, তাই না? ওকে, 28 × 42। এখন এটা ক্যালকুলেটর হলে তো আমরা খুব দ্রুতই করতে পারবো। আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে দেখেন যে জিনিসটা ঠিক আছে কিনা, আর আমি আপনাকে মুখে মুখে দেখাই যে এটা কত দ্রুত জিনিসটা কিভাবে গুণ করা যায়। ওকে, 84 × 14 বলছে আমাকে, যদি এভাবে চিন্তা করি, চিন্তা করেন কত এটা আসতে পারে। আমি যদি এখানে 84 জায়গায় 14 জায়গায় 10 নিই, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসতেছে? 840 আসতেছে। এবং 84 গুণন যদি 4 দিই, তাহলে এখানে আমাদের কত আসতেছে? 4 7 আমি যদি, আচ্ছা এই জিনিস আমাদেরকে, এই জিনিসটা ঠিক আছে নাকি ভুল আছে একটু জিনিসটা দেখবেন, একবারে গুণ দিয়ে দেখবেন ঠিক আছে কিনা। এটা কি আমি কোনো কিছু ভুল করছি? আরেকবার একটু গুণ দিয়ে দেখি তো। 7 দুগুণ 14,
ঠিক আছে, তারপর 14 দুগুণ 28, 28 গুণন 3, ভুল তো হওয়ার কথা না, 3 8 24 4, 8 থেকে 2, 3 দুগুণ 6, 84, ঠিক আছে, কোনো সমস্যা তো এখানে হওয়ার কথা না। ওকে, সো এই দুইটার গুণফল কত আসছে দেখেন, দুইটার গুণফল কি সেম সেম হয়েছে কিনা, যদি দুইটার গুণফল সেম সেম হয় তাহলে তো কথাই নেই, তাহলে তো মিলাই গেল। ওকে, তাহলে আমি তাও একটু মুখে মুখে করার চেষ্টা করি যাতে আপনি ম্যাথটা বুঝতে পারেন। 84 গুণন 14 দিবেন, প্রথমে 10 দিয়ে দিয়ে নিচ্ছি 840, তারপর আমি এবার 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে যদি গুণ দিই তাহলে 80 যেহেতু হচ্ছে 4 7 28, তাহলে 280, আবার 4 4 হলো 16, তাহলে 80 এর সাথে যদি 16 দিই তাহলে কত হচ্ছে আমাদের 296, এমন ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। এমন যেমন যদি আমাদের জিনিসটা হয় তাহলে 96 এবং এইদিকে যদি আমাদের 40 থাকে, আপনি যদি যোগ করেন আপনাদের যোগফল কত আসছিল, 76 আসছিল, কাইন্ড অফ এমনই আসার কথা, এমন কোন একটা সংখ্যা আসবে। এবং এটা যদি আপনি গুণ দেন 28 গুণন 42 দ্বারা, দেখেন আপনার উত্তর তো সেমই আসার কথা, চেঞ্জ হওয়ার মানে নাই। ওকে, 28 দিলাম আমি কত দ্বারা, 42 দ্বারা, 42 কে দিলাম হলো 28 দ্বারা গুণ, তো 8 দুগুণ 16, আমার হাতে থাকতেছে হলো 1, তাহলে 4 দুগুণ 8 একে 9, একটা এখানে ক্রস চিহ্ন দিলাম, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ওকে, এখানে আমার আসলো 6 9 10 11 12 13, এখানে 3 আসলো। এখানে যদি আমাদের, আচ্ছা ওয়েট, আমি কি এখানে কোনো কিছু ভুল করছি তাও একটু চেক করে নিই। 4 দুগুণে এখানে আমাদের 8 আসতেছে। ওকে, আর দেখেন তো এই দুইটা কি গুণফল ঠিক আছে নাকি আমি কোনো জায়গায় মিস্টেক করছি, একটু চেক করেন তাহলেই হবে। এলসিএম 2 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা আমরা একটু চেষ্টা করি যে কোনো কিছু মিস্টেক করে ফেলছি কিনা, যদি কোনো কিছু মিস্টেক করি তাহলে আসলে ঝামেলা হবে। ওকে, এখানে আমাদের 3 7 21 ছিল, 2 ছিল, সব ঠিক আছে, এখানে আমাদের 84 আছে। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের 1176 আছে। ওকে, আর দ্বিতীয় সংখ্যায় যদি চলে যাই, আমি জাস্ট, আচ্ছা আপনারা কি গুণ দিচ্ছেন আমি জানি না, আমি একটু দেখি যে আমি মুখে মুখে ঠিক গুণ দিতে পারছি নাকি গুণটা ভুল হয়েছে, জিনিসটা জাস্ট একটু চেক দিই। ওয়েট, 28 গুণন 42 যখন দিলাম 1176, ফাইন গুড। তারপর এখন যখন আমরা এখানে গুণ দিব যে 84 গুণন 12, রাইট, 84 গুণন 12, তাহলে এইখানে কোন একটা 84 গুণন 14, রাইট, 84 গুণন 14, 1176, ঠিক আছে, তো কোনো অসুবিধা তো নেই, মিলছে তো। আচ্ছা ঠিক আছে, তো এইটা হলো আপনার অ্যাকচুয়ালি কনসেপ্ট। কনসেপ্ট ইজ হোয়াট, আপনাকে বলে যে আপনি যদি এলসিএম আর এইচসিএফ দ্বারা গুণ দেন আপনি সংখ্যাটা পেয়ে যাবেন, এটাই হলো আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। চলেন আমরা এখন তাহলে দেখি এখান থেকে, তাহলে আমি একটা ম্যাথ করতে পারি না বলেন তো? ধরেন আমাকে বললো যে দুটো সংখ্যার গুণফল এরকম বললো যে 1176, ঠিক আছে, এবং সেখানে আমরা এইচসিএফ দেওয়া আছে কত, 10, বলেন তো এলসিএম কত? এভাবে আমি একটা একটা ঐকিক নিয়মে এখান থেকে একটা ম্যাথ ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ, এবং এখান থেকে আপনার ফার্স্ট ম্যাথটা আসে এবং পোলাপান এখানে আসলে ভুল করে। তো চলেন আমরা এখানে আসলে দেখি যে এখান থেকে কি রকম ম্যাথ আসতে পারে। তাহলে থিওরি কি দাঁড়াইলো, আমরা নিজে প্রমাণ করলাম যে এলসিএম আর এইচসিএফ যদি আপনি গুণ দেন, লসাগু গসাগু গুণ দেন, তাহলে টোটাল এই দুইটা সংখ্যার গুণফল আপনার উত্তর বেরোয়। তো এখান থেকে আসলে এখন ম্যাথ আসা শুরু হলো, এতক্ষণ পর্যন্ত ছিল হলো বেসিক। তো দেখেন ম্যাথ কি বলতেছে আপনাকে, আপনাকে বলতেছে যে দুটো সংখ্যার কি লসাগু গসাগুর কি দেওয়া আছে যথাক্রমে কি 2 আর 360, একটা সংখ্যা যদি 10 হয় অপর সংখ্যা কত? আমি থিওরি কি জানি, আমার আগে আপনারা করে ফেলেন তো দেখি পারেন কিনা। আমাকে কি বলছে, আমাকে বলছে যে এলসিএম, আমি কি জানি এলসিএম ইনটু এইচসিএফ সমান কত, এই দুটার গুণফল সমান কত, এই দুটার গুণফল সমান হলো আমাদের টোটাল যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা, ঠিক আছে, দুইটা সংখ্যার গুণফল। তাহলে একটা সংখ্যা কত দেওয়া আছে 10, আর একটা সংখ্যা কত ধরে নিলাম যে একটা এক্স, ঠিক আছে। এলসিএম আর এইচসিএফ গুণদান তো কত হয়, আমার একটা দেওয়া ছিল হলো গসাগু দেওয়া ছিল হলো 2, আর লসাগু কত দেওয়া ছিল 360। ওকে, গুণ দিলাম, তাহলে আমাদের কত আসলো এখানে 720 আসলো, সমান সমান দিলাম, সমান সমান দিলাম, ইকুয়াল কত আসলো 10x, এখানেও কত 10x। তো এটা একটু আমাদের একটু নিয়ে আসেন, অ্যান্সার তো দেখা যাচ্ছে, ভাগ করলে তো হয়ে যাবে। আমি যদি এইভাবে নিয়ে আসি, তুমি ডিরেক্ট এইরকম করতে পারেন, এখানে এক্স রেখে, এখানে কি ছিল 720 না, এখানে 10টা পার করে দেন, 10 যদি পার করে দেন এখানে শূন্য শূন্য কাটা যায়, কাটেন, শূন্য শূন্য কাটেন, কাটলে কত যাচ্ছে এখানে 72, ইকুয়াল কি থাকতেছে এক্স, তাহলে এক্স এর মান কত 72 বেরোচ্ছে। তো এরকম ভাবে আপনার একটা ম্যাথ দিতে পারে, এরকম কিন্তু একটা ম্যাথ আসতে পারে, খুবই ছোট একটা ম্যাথ, বাট এই জিনিসটা আমরা ধরতে পারি না, মুখস্থ করি, কিন্তু জিনিসটা থিমটা কই থেকে আসছে, থিমটা আমরা দেখাইলাম কই থেকে আসে, দুটো সংখ্যার ক্ষেত্রে তুমি লসাগু গসাগু গুণ দিলে ওই দুটো সংখ্যার গুণফল সমান সমান হয়, ওই ওই সমান সমান থিওরি থেকে এই ম্যাথ গুলো আসলে তোমার জীবনে ক্রিয়েট করা হচ্ছে। আর আমি যখনই বলবো লসাগু, আমি আবার বলতেছি তুমি মাথার মধ্যে সিলেক্ট করে নিবা, লসাগু মানে হলো যে ওই সংখ্যার কি করবা, ওই সংখ্যার তুমি আসলে নামতা করবা, নামতা করার পর ওই যেই সংখ্যাগুলো বলবে ওর মধ্যে সবচেয়ে ছোট কমন যেই নামতাটা ওটাই তোমার লসাগু হয়ে যায়। আর গসাগু কি, গসাগু হলো ওই সংখ্যা দ্বারা কত, ওই সংখ্যাকে কত কত ওয়ার্ড দ্বারা কত করে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, যেগুলো দ্বারা ভাগ করা যায় ওইগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা, যেটা সবচেয়ে বড় কমন সেটা হইলো তোমার গসাগু। গসাগু কি, যেগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা, লসাগু মানে কি নামতা বের করবা এবং সবচেয়ে ছোট কমন যেটা সেটা হয়ে যাবে লসাগু। এটা কিন্তু একটা থিম, এই থিম দিয়েই কিন্তু পরবর্তী ম্যাথ গুলা চলবে, নাহলে আমি আসলে এত কিছু বলতাম না, এটাই মেইন পার্ট আমাদের আসলে ছিল। দেখো
এবার সেম কাহিনী তোমাকে বলছে, যদি এই থিওরিটা ধরতে পারো তাহলেই তুমি এখানে আসলে সেরা, না হলে তোমার জীবনে এটা আসলে লস প্রজেক্ট। তোমাকে বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, আবার দেখো কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, তার মানে কি বলতো, কি বের করতে বলছে? লঘিষ্ঠ সংখ্যা মানে কি? যখন বলবে গরিষ্ঠ সংখ্যা তখন তুমি কি বের করবা? গসাগু বের করবে। এখানে তোমার কি বলতেছে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে কি বলছে, যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, তার মানে তুমি আসলে বুঝোনি, আমি বুঝছি তুমি বুঝোনি। এখানে আসলে কি বলছে তুমি একটুও বুঝতে পারোনি, আমি তোমাকে বলি। তোমাকে বলতেছে যে এই যে তিনটা সংখ্যা 12, 18, 24, ঠিক আছে, এই তিনটা সংখ্যার লসাগু কত? মানে এই তিনটা সংখ্যা তুমি যদি নামতা বের করো, সবচেয়ে কমন যেটা, সবচেয়ে কমন তোমার কত? ঠিক আছে, চলো এটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে না করে আমি তোমাকে যেই পদ্ধতি শিখেছি সেটা একটু করি, তাহলে তুমি মজা পাবা। এটা হলো 12, 18, কত 24। চলো আমি 12 ঘরের নামতা করি, কত হয় বলো তো? 12 দুগুণে 12, 12 কত হবে? 24। তারপর কত হবে? 3 12 কত? 36, এটা হবে। তারপর কত হবে? গুণ না, জাস্ট তুমি এখানে আসলে একটা কমা দিতে পারো তাহলে ভালো হয়। তারপর 4 12 কত হবে? 48 হবে। 5 12 60 হবে। 6 12 72 হবে। 7 12 84 হবে। এমন হবে না? হবে। তোমাকে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা, তো এই লঘিষ্ঠ সংখ্যাকে বের করতেছি যে এই তিনটার মধ্যে সব, তুমি আমাকে একটু কথাটা বুঝো, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে মানে কি বলছে যে এই তিনটা সংখ্যার তুমি নামতা বের করবা, নামতা বের করে সবচেয়ে কমন সংখ্যা কোনটা, এই কমন সংখ্যাটা তুমি আসলে বের করো। কোন লঘিষ্ঠ সংখ্যার থিমটা কি? এই কোন লঘিষ্ঠ সংখ্যার থিম হইলো যে ভাই লঘিষ্ঠ মানে আমি বুঝতেছি যে এই তিনটা যেহেতু আমার নাম্বার দেওয়া আছে, এই তিনটা নাম্বারে আমি নামতা বের করব। নামতা বের করার পর সবচেয়ে ছোট কমন কোনটা সেটা খুঁজে বের করব, তাহলে ওটা আমার হবে হলো কোন লঘিষ্ঠ সংখ্যা। তো আমি এই কাজটা আগে করতেছি, প্রথম ইনস্ট্রাকশন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে। তো লঘিষ্ঠ সংখ্যা আমি কিভাবে পাবো? এই তিনটার নামতা বের করে সবচেয়ে ছোট কমন বের করার মাধ্যমে লঘিষ্ঠ সংখ্যা পাবো না? তো আমি তো ওই কাজটাই করতেছি, আমি কোনো কোনো কাজ করতেছি না। ওকে চলো, তাহলে 18 ক্ষেত্রে কত? 18 কে 18, 18 দুগুণ 36, 3 18 54, এই জন্য নামতা মুখস্থ করতে হয়। ঠিক আছে, 4 18 72। আমার মনে হয় না আর কিছু লাগবে, এর মধ্যেই কমন হয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। তো আমি এই পর্যন্তই থাকলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে চলেন 5 18 90, 90 পর্যন্ত লিখে দিলাম। ঠিক আছে, আপনি যদি আরো লিখতে চান যে 6 18 কত 108, আপনি আরো লেখেন, আমার সমস্যা নেই। আমি কমন খুঁজতেছি। এবার 24 ক্ষেত্রে আসি, চলো তো। 24 কে 24, 24 যখন কত 48, 3 24 72, এই যে পেয়ে গেছি। দেখো তো পাইছো, বলো সবচেয়ে কমন কোনটা? আমাকে কি বলছে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, আমি তাহলে এই লঘিষ্ঠ সংখ্যাকে কমনটা বের করে নিব। সবচেয়ে কমন কোনটা? সবচেয়ে ছোট কমন কোনটা? এই যে পেয়ে গেছে, এখানে ছিল হলো 72, এখানেও 72, এখানেও 72, তাহলে সবচেয়ে ছোট কমন কি হচ্ছে? 72 হচ্ছে না? তাহলে আমার 72 হলো ওই লঘিষ্ঠ সংখ্যা, 72 হলো ওই লঘিষ্ঠ সংখ্যা যেই সংখ্যা দ্বারা কি কি হবে, এই 12 18 24 ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ করা যাবে। চলো দেখি আসলে কি সত্যি সত্যি ভাগ হয়, দেখি চলো তো। এই 72 কে আমরা ভাগ করি তো, প্রথমে 12 দ্বারা 72 কে ভাগ করি, হয় কিনা। তারপর কি উঠছে? 18 দ্বারা, তাই না? 18 দ্বারা 72 কে ভাগ করব। তারপর কি বলছে? 24 দ্বারা 72 কে ভাগ করব, হয় দেখি চলো তো। হ্যাঁ, 3 24 72 হয়ে গেছে। 18 যদি তুমি ধরো তাহলে 4 18 72 হয়ে গেছে। এখানে তুমি যদি যদি বলো তাহলে কি হচ্ছে এখানে তোমাদের, আমি যদি বলি যে 5 12 60, 6 12 72, তাহলে হয়ে গেছে। তাহলে কি এই সত্য মানছে? দেখো তো কোন লঘিষ্ঠ সংখ্যা যেটা দ্বারা 12 18 24 নিঃশেষে বিভাজ্য হবে। তো লঘিষ্ঠ সংখ্যার জন্য নামতা বের করে লসাগু বের করতে হয়, তাই আমি লসাগু বের করছি। ওকে, এখন এটা কি আসলে নিঃশেষে বিভাজ্য? কেমনে বুঝবো? ভাগ দাও না ভাই। এই 72 এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে 12 18 24 তিন দাগের দ্বারাই ভাগ করা যাবে। ওকে, তো আমি দেখলাম যে হ্যাঁ, তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন তুমি বলো, এখন তোমাকে কি বলছে? তাহলে আমার 72 এমন সংখ্যা যেই সংখ্যাকে কি করা যায়? নিঃশেষে ভাগ করা যায়। আমার এখন এখন কি বলছে এখানে, প্রশ্ন কি বলছে? বলছে যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে নিঃশেষে ভাগ হবে। তুমি বুঝো ভাই, ভাই 72 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, বুঝ ভাই, কমন সেন্স। তাহলে কোন সংখ্যার সাথে 2 যোগ করতে হবে? 2 কত সাথে? 70 এর সাথে তুমি একটা 2 যোগ করবে না? কনসেপ্টটা কি তাই না? 72 দ্বারা তোমার নিঃশেষে ভাগ করা যাচ্ছে। তোমাকে এখানে বলছে দেখ ভাই 72 দ্বারা ভাগ করা যায়, আমি বুঝি, সমস্যা নাই, কিন্তু আমি তোরে বলছি এখানে 4টা অপশন দিছি, এই 4টা যে অপশন দিছি, এই 4টা অপশনের মধ্যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে নিঃশেষে ভাগ করা যাবে বলো তো? এখানে কত 70 না? এই 70 এর সাথে তুমি যখন 2 যোগ করতেছো অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার হলো 72। এই 72 দ্বারা কি নিঃশেষে ভাগ করা যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার কিন্তু তোমার খ হয়ে যাবে। এখন তার আই থিঙ্ক তুমি বুঝতে পারছো যে ছোটবেলায় তুমি এই ম্যাথ শিখছিলা, লসাগু গসাগু আমিও শিখছিলাম, সবাই শিখছিল। ঠিক আছে, কিন্তু এখন তুমি জিনিসটা ফিল করতে পারতেছো যে ম্যাথ কিভাবে কাজ করতেছে। আমি যদি এই নিয়মটা না বলতাম, গুণিতকের নিয়মটা না বলতাম,
তাহলে তোমার ঝামেলা হতো, ঠিক আছে? তাহলে তুমি আসলে অনেক বেশি ঝামেলায় পড়ে যেতা। একজন বলছে ভাইয়া 142 তো হয়, কিন্তু এখানে আমার একটা কথা আছে। কথা হইলো যে দেখেন এলসিএম মানে কি, লসাগু মানে কি, এটা আপনি আমাকে আগে বলেন। লসাগু মানে হইলো যে সবচেয়ে ছোট কমন। লসাগু মানে কি? ছোট কমন। তোমার চাইছে কি? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, অর্থাৎ লসাগুটা চাইছে। লসাগু মানে সবচেয়ে ছোট এবং কমন। এখানে সবচেয়ে ছোট কমন কত? 72, 72, 72। তাই আমি 72কে সিলেক্ট করছি। তাহলে 72 দ্বারা 3টাই নিঃশেষে ভাগ করা যাবে। এখন বলছে যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, বলো অপশন দেখে বলো। তুমি তো অ্যান্সার বের করছো 72 দ্বারা ভাগ করা যায়, তাহলে কোন সংখ্যার সাথে 2 যোগ করতে হচ্ছে? তাই যে 70-এর সাথে 2 যোগ করতে হচ্ছে। 70-এর সাথে 2 যোগ করলে আমি মেইন অ্যান্সারটা পেয়ে যাই, যেটা দ্বারা আসলে সবগুলো নিঃশেষে ভাগ করা যায়। এই হলো ম্যাথের থিম। তুমি কি জানো এটা হলো তোমার বিসিএস এর ম্যাথ? এই ম্যাথটা বিসিএস এর ছিল, এবং বিসিএস এর ক্যান্ডিডেটরাও এই ম্যাথটা বুঝে না। আমি মজা করতেছি না, সত্যি বিসিএস এর ক্যান্ডিডেটরাও এই ম্যাথটা বুঝে না। কারণ কি? মুখস্থ বিদ্যা। কি মুখস্থ বিদ্যা? এরকম যদি ম্যাথ থাকে, লঘিষ্ঠ সংখ্যা এই সেই 3টা সংখ্যা দেওয়া থাকবে, ওইগুলো তুমি লসাগু বের করবা। লসাগু বের করার পর কত আসবে? তোমার 72-এর যে কোনো একটা সংখ্যা আসবে। এখন ওই সংখ্যা থেকে কি করবা? যেহেতু 2 যোগ করার কথা বলছে, তুমি মনে মনে 2 বিয়োগ করে দিবা। বিয়োগ করে যা আসবে সেটাই তোমার অ্যান্সার। এটা হলো মুখস্থ বিদ্যা। এখন এই মুখস্থ বিদ্যা আমি কতদিন মনে রাখবো? সম্ভব? সম্ভব তো না। সেই জন্য আমরা কি করলাম, ওকে বেসিকে আসো। বেসিক কি, কেন হয় এটা আমরা বুঝলাম। লসাগু মানে নামতা বের করে সবচেয়ে ছোট কমন খুঁজে বের করতে হয়। তার মানে আমাকে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, তার মানে এই 3টা সংখ্যার নামতা বের করে সবচেয়ে ছোট কমন, সেটাই হলো আমার লঘিষ্ঠ সংখ্যা বা লসাগু। লসাগু বের করে নিলাম। তো সেই লসাগু দ্বারা আমার অবশ্যই এই 3টা সংখ্যা নিঃশেষে ভাগ করা যাবে। গেল। নিঃশেষে ভাগ মানে কোনো ভাগশেষ টাগশেষ কিছু অবশিষ্ট থাকবে না, ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যাবে। এটাকে নিঃশেষে ভাগ করা বলে। এবং এটা আমি বের করার পর বলতেছে এখন বলো তাহলে কোনটা সেই লসাগু যার সাথে 2 যোগ করলে কাহিনীটা ঘটবে। আমি বললাম আহা, দেওয়া আছে অ্যান্সার 70। এই 70-এর সাথে কত যোগ করলাম? 2 যোগ করলাম। যোগ করলে কত হয়? 72 হয়। তাই এটা আমাদের অ্যান্সার এরকম হয়ে গেল। একটা ম্যাথ একটু কষ্ট হচ্ছে, এরকম 10টা ম্যাথ রাখছি। সেম ম্যাথ, সেম ম্যাথ, সেম ম্যাথ, নতুন কিছু নেই। চলো সেম জিনিস আমরা আবার করব। কিভাবে হয় আবার তাকাও। মানে এগুলো এগুলো ভালো লাগে। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাই এটা কোনো ফ্যাক্টর হলো? আবার বলো, এই কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যার সিনোনিম কি? তুমি আমাকে বলো না, আমি বলবো না। ক্ষুদ্রতম সংখ্যার সিনোনিম কি? গসাগু নাকি লসাগু? গসাগু মানে কি? বড় সংখ্যা না? বড় সংখ্যা তো। আর লসাগু মানে কি? লসাগু মানে ওই যে নামতার সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা না? সেটা তো। তার মানে তোমাকে যখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এগুলো লসাগু বের করতে বলছে। এগুলো তুমি যখন লসাগু বের করবা, একটা এগুলো কমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আসবে, যে সংখ্যা এখানে আসলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, সবগুলোর মধ্যে ভাগ যাবে। সেটা কি তোমার আসলে বের করতে বলতেছে না? এটা কমন চিন্তা করো তো। তাহলে একটু বলো তো এটা অ্যান্সার কত হবে, কিভাবে অ্যান্সার বেরোবে, এটা আমরা এখানে কোনটা অ্যান্সার হবে কে পারবো? একটু বুঝি, একটু চিন্তা করে বলি। তাহলে এটা আমরা একটু কি বের করে নিব, চলো লসাগু বের করে নিবো। কারণ বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এগুলোর লসাগু আগে বের কর। বের করে যেটা বেরোবে সেটা দ্বারা সবগুলোকে নিঃশেষে ভাগ করা যাবে। তারপর আমি বাকি কাহিনীগুলো পড়তেছি, ঠিক আছে? ওকে ফাইন। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। এরকম ভাবে করলে টাইম ওয়েস্ট হবে। তো দেখেন আপনি এটা পারতেই পারেন, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে আর্টসের যারা ম্যাথ এই জিনিস কখনো করে নাই। তো এখানে আসলে সবার জন্য ক্লাসটা নেওয়া, বুঝছেন? তাই সেম জিনিস আমি বারবার করে রিপিটেশন দিচ্ছি। ইনকেস যদি সমস্যা হয় আপনি রেকর্ডিং দেখে নিতে পারেন, বা আমার সাথে জাস্ট অ্যান্সারটা মিলাই নেন। আর যদি এটা আইবি এর ম্যাথ আমি করাইতাম, অ্যাডভান্স ক্লাস করাইতাম, তাহলে এত কাহিনী করতাম না। তাহলে কি করতাম দেখেন, কিভাবে অ্যান্সারটা বের করতাম। তো চলেন আমাকে এরকম একটা ম্যাথ আসতে আমি বললাম, দেখো কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা, তার তোমার এলসিএম বের করতে হবে। ওকে ফাইন, চলো এগুলো এলসিএম আগে বের করে ফেলি। দেন ঠাস ঠাস করে লিখতেন 6, 3, 6, 9, 12, 15 লিখতাম। লেখার পর ভাগ করো সবচেয়ে ছোট কি। আমাদের এখানে জোড় সংখ্যা আছে, একদম এটা মনে মনে করা যায় অনেক দ্রুত। তো দেখতেছি 6 আর 12 আছে, 2 দিয়ে ভাগ যায়। ওকে 2 দিয়ে ভাগ দাও। এখানে দিলাম 3, এখানে 3, এখানে 9, এখানে 6, আর এখানে কত ছিল? 15 ছিল, নো চেঞ্জ, এরকম 15ই থাকলো, শেষ। তারপর আমি দেখতাম যে এখানে আর জোড় সংখ্যা আছে না, 3 দিয়ে ভাগ দাও। 1, 1, 3, 2, 5, আর কিছু হয়? আর কিছু হয় না, গুণ দাও। গুণ দিয়ে যেটা আসবে সেটা তোমার লসাগু। তো আমি অন্য এমন কিছু করতাম না, মনে মনে গুণ দিতাম। 3 2 কোনো 6, ওকে 6 যদি হয় তারপর আমি দিতাম যে 6 2 কোনো 12, 3 12 36, তাহলে 36 গুণন 5, 36 গুণন 5 যদি হয় 3 6 18 আসতেছে। আচ্ছা 36 গুণন যদি আমাদের এখানে 5 দেওয়ার চেষ্টা করি আমরা, তাহলে কত? 3 6 18 একবার আসতেছে 180, তাই না? ওকে এখানে কি আমি কোনো কিছু মিস্টেক করছি দেখো তো, একটু একটু দেখি। 3 2 কোনো 6, ওকে 3 6 18, ওকে 18 গুণন 2 আসে আমার হলো 36। তারপর 36 গুণন জিনিসটা আমরা কত আনলাম? 5 আনলাম। ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটা আমাদের অ্যান্সারটা কত আসে, একটু দেখার চেষ্টা করি। 36 গুণন 5, তো আমি যদি আনি 3 5 কত? 15, তাই না? এখানে আসতেছে কত? 150।
আর এখানে কত আসতেছে 5 6 30, কত আসে টোটাল 180 আসে। তাহলে 180 আমাদের কি হয়ে গেল, 180 আমাদের এলসিএম হয়ে গেল। তার মানে 180 এমন একটা সংখ্যা যেই সংখ্যা দ্বারা 3 6 9 12 15 সবাইকে ভাগ করা যাবে। ঠিক আছে, এখন তোমাকে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করতে হবে বলো। তাহলে কোনটার সাথে 2 যোগ করতে হচ্ছে চিন্তা করো তো। আমার 180 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় বা এলসিএম হয়, তাহলে কোন কোন সংখ্যার সাথে তুমি 2 যোগ করবে, এর মধ্যে খুঁজো তো। 178 না, 178 সাথে 2 যোগ করলে কত হয়, এই যে 180 হয়ে যায়। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার কি ক না? সেম থিম কি এটা না বলো, একদম সেম থিমে চলতেছে না, নতুন কোনো কিছু আছে, নতুন কোনো কিছু নেই। তো সেম থিম। তো আমি বলবো যে দেখেন, আপনার হাতে ক্যালকুলেটর থাকলে আপনি প্লিজ আমার সাথে একটু মনে মনে ক্যালকুলেট করেন, টাইম একটু বেশি যাক, বাট এক্সাম হলে যে কি পরিমাণ সুবিধাটা পাবেন আপনি বুঝবেন। ক্যালকুলেটর দিয়ে করে কোনো লাভ নাই। ঠিক আছে, একজন বলছে ভাইয়া 60 হবে না, কেন 60 তো হবে না আপু, আপনার একটা জায়গায় লসাগু বের করতে হবে। দেখেন এটা লসাগু কত হয়, এটা লসাগু তো 180 হয়। তো লসাগু যদি 180 হয়, তাহলে কার সাথে 2 যোগ করতে হচ্ছে, একটা সাথে 2 যোগ করতে হচ্ছে, করে 180 হয়ে যাচ্ছে। এই 180 দ্বারা এই সংখ্যাগুলো নিঃশেষে ভাগ করা যাচ্ছে। এটা তো আর কি ব্যাপার। ঠিক আছে, ওকে ফাইন, চলেন আমরা একটু নেক্সটে আসি। সেম ম্যাথ আমি অনেকগুলো দিয়ে রাখছি কেন, যাতে করে আপনি বুঝেন, আপনাকে বোঝানোর জন্য, না হলে আমি দিতাম না। আবার সেম দিছি দেখি। এবার তার কমন সেন্স আছে, আমি জাস্ট কমন সেন্সটা দেখবো। 5টা ঘন্টা একত্রে বেজে এত 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 সেকেন্ড অন্তত বাজতে লাগলো। ঠিক আছে, এত সেকেন্ড পর পর 5টা ঘন্টা একসাথে বাজছে। ঠিক আছে, বাজার পর 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড পর পর এগুলো আবার বাজতে শুরু হলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, তার মানে কি বলো। তুমি তুমি এটা বুঝো, এটা মুখস্থ না। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, তার মানে কি, তার মানে হলো যে 3 5 7 9 10 সবগুলোর কি বের করো, সবগুলোর নামতা বের করো। সবগুলোর নামতা বের করে কমন কোনটা, তাই না? সবগুলোর নামতা বের করার পর তোমার কমন কোনটা, যেটা কমন হয় সেটাই কি তোমার লসাগু না, সেটাই কি তোমার পরবর্তী পুনরায় একত্রে জিনিসটা বাঁচতেছে না? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, ভালো করে বুঝো। আমি কি করছিলাম, এলসিএম মানে কি, এটা কেমনে এলসিএম হবে আমি কিভাবে বুঝবো? আমাকে বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে। আমার একবার বাঁচছিল, তাহলে এই সবগুলো ঘন্টা কখন পুনরায় একত্রে বাঁচবে, যখন সবগুলোর সেম নামতা আমার সেম হয়ে যাবে। 3 5 7 8 10 সবগুলোর নামতা যখন সেম হয়ে যাবে, তখন ওটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে না? তাহলে ওটাই তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, এটা আমরা এগুলোর আসলে লসাগু বের করার চেষ্টা করবো, তাহলেই তো তোমার হয়ে গেল। চলো এগুলো আমি একটু লসাগু বের করি। লসাগু বের করে যেটা অ্যান্সার আসবে, আমার ততক্ষণ পর জিনিসটা আসলে বাঁচতেছে, তাই না? তো চলো লসাগু বের করলে জিনিসটা কেমন হয় আমরা একটু জিনিসটা দেখার চেষ্টা করি। 3 5 7 8 10, 3 তারপর কত 5 তারপর কত 7 তারপর কত 8 তারপর কত 10। লসাগু কেমনে হয় বলো, প্রথম 2 দ্বারা ভাগ দিব না, 2 এর কাহিনী আছে, আছে দিলে কি হয় 3 5 7, তারপর এখানে কি হবে 4, এখানে কি হবে, এখানে 5 হয়ে যাবে। নিচে আসো, এবার দেখো আর কি 2 দিয়ে যাই, আর তো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাই, 3 5 7 4 5 না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে যাই না, 5 দিয়ে যাই, জি, তাহলে এখানে 3 রাখো, এখানে 1 রাখো, এখানে 7 রাখো, এখানে 4 রাখো, আর এখানে কত, এখানে 1 রাখো। আর কি কোনো কিছু এখানে তুমি দেখতেছো? আমি তো কোনো কিছু দেখতেছি না। আর কোনো কিছু যাচ্ছে দেখি, 3 7 4 1, কোনো কিছুই যাচ্ছে না। তাহলে সবগুলো গুণ দাও, গুণ দিলে কি হয় বলো। তুমি যে এখানে গুণ দাও, 5 দুগুণে কত, 5 দুগুণ 10, 10 গুণ 3 কত 30। ওকে, 30 গুণ আমি যদি আমার সুবিধার্থে করে নিই, তাহলে 3 7টা কত, আমি যদি বলি 30 গুণ 7 কত, 3 7টা 21, তার মানে 210। এই 210 গুণন 4 কত বলো, 210 গুণন 4 কত, তাহলে এখানে আমার আসতেছে হলো 840। তাহলে 840 কি, এটা কি দিছে, এগুলো সেকেন্ড না? তাহলে এইগুলোর সবগুলো একসাথে কখন যে মিলিত হবে, এই যে সবগুলো আমাদের 3 3 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড পর ঘন্টাগুলো বাঁচতেছিল, এখন একসাথে কত কত সময়ে যায় তারা আবার একসাথে ঢং করে উঠবে বা মিলিত হবে। মানে এগুলোর নামতা কত বেড়েছে, এগুলোর নামতা দেখলাম যে ওমা 840 যায়, সবগুলো সেম হয়েছে, সবগুলো মিলে গেছে। ওকে, তার মানে হলো 840 সেকেন্ড পর জিনিসটা একত্রে তারা আবার বাঁচবে, তাই না? তো এখানে তো আমার সেকেন্ডে দেওয়া ছিল, আমার উত্তরে কি আছে, উত্তরে কি আছে 10 90 14 240, মানে মিনিট টিনিট আছে। ঠিক আছে, এখানে সেকেন্ড 1 এটা আমাদের নাই। তাহলে সেকেন্ডকে কিসে কনভার্ট করবো, মিনিটে কনভার্ট করবো, তাহলেই তো অ্যান্সার শেষ। তাহলে 840 কে মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে দাও। তো তুমি যদি এইভাবে দাও যে 60 দিয়ে তুমি যদি 840 কে আসলে ভাগ করো, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে, ভাগ দাও 840 ডিভাইড বাই কত 60, শূন্য শূন্য কাটো, কাটছো, তাহলে 6 এবং 84 আছে। ঠিক আছে, আমি যদি দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের কত হবে, 6 10 60, 6 আমি কত দিয়ে ভাঙলাম, 84 দিয়ে ভাঙলাম, ছোট করে ভাঙতেছি যাতে বুঝতে পারো। 6 কে 6 হাতে কত থাকে 2, ঠিক আছে, তারপর 3 3 6 18, 4 6 24। ওকে, তাহলে অ্যান্সার কত আসলো, অ্যান্সার আসলো আমার তোমার 14 মিনিট। তার মানে 14 মিনিট পর এই সবগুলো ঘন্টা
একত্রে মিলিত হবে। তার মানে এগুলো লসাগু কত, এগুলো নামতা বের করো, নামতা বের করে কখন তারা একত্রে আবার মিলিত হচ্ছে, কখন সবগুলো সেম হয়ে যাচ্ছে, সেটাই হলো তোমার লসাগু, সেটাই হলো তোমার পুনরায় একত্রে বাঁচবে। তো দ্যাটস দ্য থিম। তুমি যদি মুখস্থ করতা লসাগু মানে ইউক্লিডের পদ্ধতি এমন, সব ভাগ ভাগ করো, করে অ্যান্সার যা হয় সেটা হলো লসাগু। বাট লসাগু থিমটা কি, এই জিনিস আত্মস্থ করতে না পারলে এই ম্যাথ গুলো তুমি পারবা না। থিমটা হলো যে ভাই লসাগু মানেই হলো, যেই বলবে লসাগু জাস্ট সবগুলোর গুণ তোমার কি করতে হবে, নামতা বানাতে হবে, নামতা বানায় সবচেয়ে কমন ছোট কোনটা ওটা হলো লসাগু, শেষ। যখনই বলবে গসাগু, ওই সংখ্যাকে কত কত দ্বারা ভাগ করা যায়, যেগুলো দ্বারা ভাগ করা যায় তার মধ্যে সবচেয়ে বড় কমন কোনটা, বড় কমন হলে জিনিসটা গসাগু হয়ে যাবে, শেষ। এটা এলসিএম, লিস্ট কমন ফ্যাক্টর, এটা হলো এইচসিএফ, ঠিক আছে, হাইস্ট কমন ফ্যাক্টর। এই তো আমাদের থিমটা। ওকে, তাহলে আশা করি তুমি ধরতে পারছো এইগুলো ম্যাথ তোমার জন্য এখন সহজ। তোমার জন্য কঠিন ছিল আগে, বাট এখন সহজ, কারণ তুমি এখন বেসিক বুঝো, এখন তুমি কোনো কিছু আর মুখস্থ করো না। ওকে, নেক্সট দেখো সেম টাইপ আরো কিছু ম্যাথ আছে। আমাকে কি বলছে দেখো তো, দেখো আমি একটু দেখার চেষ্টা করি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। ভাগশেষ 1 হবে মানে কি, ভাগশেষ 1 হবে মানে হলো আমার এক্সট্রা 1 থাকবে। তো এক্সট্রা 1 থাক না কি থাকবে ওটা তোমার পরে চিন্তা। তাহলে একটা সংখ্যা বের করে তার সাথে 1 যোগ করে দিব, তাহলে তো ম্যাথটা শেষ, তাই না? এক্সট্রা আমার 1 থাকতেছে। এই তো আমার ধরো একটা সংখ্যা দ্বারা, এমন একটা সংখ্যা ধরো কত 40, এই সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা গেল, ঠিক আছে। তো এটা 40-এর জায়গায় যদি 41 হয়, তাহলে সবগুলোকে ভাগ করার পর 1 অবশিষ্ট থাকবে না, কনসেপ্টটা এরকম না? তার মানে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বলছে মানে তোমার এখানে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। লসাগু বের করবে মানে কি, চলো এটা যদি একটু ছোট আছে আমরা আবার একটু হাতে কলমে করার চেষ্টা করি, ভালো লাগবে। 3, 5, 6 হাতে কলমে করি, ঠিক আছে। 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, ঠিক আছে। আমার একটু ভালো লাগছে যে আমি তোমাকে এইভাবে দেখাবো, তাই এই জন্য করতেছি। তুমি আরো শর্টকাটে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। চলো আমরা একটু 5 দেখাই। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 35। একটা ম্যাচ পাচ্ছি, 30 30 একটা ফিল পাচ্ছি। 6 6 আসো, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30। পেয়ে গেছি বাবা, পাইছি বাবা, পাইছি পাইছি। ইয়াস, তাহলে 30 এমন একটা সংখ্যা যেই সংখ্যা দ্বারা 3 5 6 তিনটাকে ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাই না? ব্যাপারটা এরকম না? ওকে, সো আমার কি বলছে, ভাগশেষ 1 থাকবে, তার মানে কি, তার মানে কি, তার মানে হলো আমার নিঃশেষে বিভাজ্য হবে না, 1 এক্সট্রা করে থাকবে। 1 এক্সট্রা করে কখন থাকবে রে ভাই, বুঝো না কেন? 3 ভাগ যখন 30 দিচ্ছ তখন কি হচ্ছে, 10 দিয়ে দিল 30, খেলা শেষ। বাট 1 এক্সট্রা কখন থাকবে, অবশিষ্ট 1 কখন থাকবে, যদি 30 এর জায়গায় সংখ্যাটা 31 হয়। দেখি এবার ভাগ দাও তো, 3 ভাগে 31 দাও, কি হলো বলো তো, 3 কে 3। তারপর এখানে কি আসতেছে, এখানে তুমি ডিরেক্ট 1 নাম্বার এখানে একটা শূন্য দিলা, তাহলে এখানে এক্সট্রা কি পড়ে থাকতেছে, এই যে 1 পড়ে থাকতেছে। কাহিনীটা বুঝতে পারছো? তার মানে কি, আমাকে বলছে এমন একটা সংখ্যা বলো যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তার মানে কি, মানে ভাই তোমার নিঃশেষে যে সংখ্যা দ্বারা বিভাজ্য যায় ওই সংখ্যা দ্বারা তো যাচ্ছেই, ওই সংখ্যার সাথে 1 যোগ করে দাও না। 1 যদি যোগ করে দাও তাহলে তো তোমার এক্সট্রা করে ভাগশেষ 1 অবশিষ্ট থাকতেছে। দ্যাটস দ্য থিম। এটা হলো ম্যাথ। এখন এটা আমি মুখস্থ করবো না, তাই না? এটা আমি বুঝবো, এভাবে আমি তো বুঝে বুঝে সলভ করবো। এটা কি মুখস্থ করার দরকার আছে? এটা মুখস্থ করতে গেলেই আপনার জীবন শেষ, এটা মুখস্থ করা যাবে না। আমি কিন্তু মুখস্থ করার জন্য ফার্স্টে আপনাকে বেসিক শিখাইনি। বেসিক শেখানোর উদ্দেশ্য আমার একটাই ছিল, যাতে করে আপনার মুখস্থ করতে না হয়, বুঝছেন? তাহলে এটা কি হচ্ছে আমাদের 31 হয়ে যাচ্ছে, 1 যোগ করতে বলছে। ওকে, আমি কিন্তু আন্দাজে 1 যোগ করিনি, আমি কিন্তু বুঝে 1 যোগ করছি, ঠিক আছে। এই হলো ব্যাপার। ওকে, ইয়েস, যেতে যেতে পূর্ণিমার পথে যেটা সবার আগে মিলে যাবে সেটাই আসলে লসাগু। আপনি এখন যেভাবে মনে রাখবেন, হতে পারে এটাও একটা টার্ম, ঠিক আছে। আপনি যদি এভাবে মনে রাখতে পারেন সমস্যা তো নেই, বাট আমার মনে হয় না আপনার এইভাবে মনে রাখতে হবে, কারণ আমরা এগুলো এতবার শিখছি ভাই, শিখতে 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 বিরক্ত লাগতেছে। আবার দিছে, মানে সেম আবার দেওয়ার দরকার আছে ভাই? সেম ম্যাথ কেমনটা লাগে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে? ভাই কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে? বিয়োগ টিয়োগ পরে ভাই, আগে আমার একটা লঘিষ্ঠ সংখ্যা বের করতে হবে যেটা দ্বারা এটা বিভাজ্য হবে, তাই তো? চলো আমরা সেই লঘিষ্ঠ সংখ্যাটাকে বের টের করি। তারপর এখানে কোন লঘিষ্ঠ সংখ্যা যেহেতু জিজ্ঞাসা করছে, হোয়াট টেন যেহেতু আছে, তো লঘিষ্ঠ মানে লসাগু করতে হবে, লসাগুটা বের করি। তারপর কি বলছে আমরা দেখবো। চলো এটা আমি আবার আমার যে গুণনীয় পদ্ধতি আছে, গুণিতক পদ্ধতি আছে, আমি সেটাতে সলভ করার চেষ্টা করতেছি। 5 10 15, ঠিক আছে। 5-এর কি হবে এখানে 10, তারপর সংখ্যা কি 15, 10-এর প্রথম সংখ্যা যদি আমি ধরি এখানে কি দিব 10, তারপর 20, তারপর 30। 15-এর ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে আমার 15-এর ক্ষেত্রে কি জিনিসটা আছে নাকি আমি জিনিসটা ভুল করলাম? দাঁড়াও, বিয়োগফল কত বলতেছে, বিয়োগফল আমাদের 5 10 15 এমন কোনো কিছু থাকতেছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের এটা কি হয়। 15-এর ক্ষেত্রে আচ্ছা 5, তারপর এখানে কি হবে, এখানে আমাদের 20 হবে, এখানে কি হবে
25 হবে, এখানে কি হবে 30, 30 মিলে গেছে না, 30 মিলে গেছে, ওকে ওকে ওকে। 15 ক্ষেত্রে কত বলো, 15 ক্ষেত্রে প্রথমটা হলো 15, তারপরটা কত, তারপরটা 30, ইয়েস পাই গেছি। তাহলে বলো এটা লসাগু কত হচ্ছে, লসাগু কত হচ্ছে, লসাগু তিনটার মধ্যে কমন কত, তিনটার মধ্যে কমন 30, তাহলে এই তিনটার সঙ্গে লসাগু হচ্ছে আমার 30। এই 30 তুমি 5, 10, 15 যাকে দ্বারাই ভাগ করো না কেন ভাই সবগুলোর মধ্যেই ভাগ যাবে, ঠিক আছে। এটা তোমার আসলে জিজ্ঞাসা করছে। এবার চলো এখানে কি বলছে একটু জিগাই। বলছে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে এই আমাদের লসাগুটা এমন কাহিনীটা হবে। ওকে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ করলে, কোন লঘিষ্ঠ সংখ্যাটা বিয়োগ করলে বলো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, একের পিঠে কয়টা শূন্য, 2টা শূন্য, ঠিক আছে। ওকে, এখন বলো একটু একটু একটা জিনিস বুঝো তো দেখি, এই জিনিস যদি বুঝতে পারো, আমি এটা নিয়ে বিসিএস এর একটা ভিডিও দেখতেছিলাম বুঝছো, এই ম্যাথ তিনি এক্সপ্লেন করছেন। তিনি এক্সপ্লেন করার পর মাত্র হাতে গোনা 2টা স্টুডেন্ট বুঝছিল 100 জনের মধ্যে, 2% মানলি, তারপর বাকিরা আর বুঝে নাই। তো আমি বুঝলাম না টিচারের ব্যর্থতা ছিল নাকি স্টুডেন্ট জিনিসটা বুঝে নাই, ঠিক আছে। চলো আমি একটু দেখাই, আমি একটু বলি, বলো একটু তুমি বোঝার চেষ্টা করো। যদি 5, 10, 15 এগুলো 30 দ্বারা ভাগ করা যায়, তাহলে 30-এর ডাবল যে 30-এর গুণন, 30-এর যে গুণিতক, 30-এর গুণিতক কত 60, 30-এর গুণিতক কত 90, 120, তারপর 150, এগুলো দ্বারা ভাগ করা যাবে না, এটা একটু বুঝো তো। যদি 5, 10, 15 30 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5, 10, 15 60 দ্বারা যাবে না, যাবে 90 দ্বারা যাবে না, যাবে 120 দ্বারা যাবে না, যাবে 150 যাবে না, যাবে কেন যাবে, সবগুলো তো 30-এর গুণিতক ভাই। 30-এর ডাবল কত 60, 30-এর 3 নাম তো 3 গুণ কত 90, 30-এর 4 গুণ তো 120, 30-এর 5 গুণ তো 150, ব্যাপারটা কি এরকম না? তো 5 বা 10, 15 যদি তোমার 30-এর মধ্যে ভাগ যায়, তাহলে 60, 90, 120, 100 মতো সবগুলোর মধ্যেই যাবে, মানে এগুলো জাস্ট আমি গুণ করে বাড়াই দিছি, কনসেপ্টটা কি আমার এরকম না? আমাকে এখন বলছে বলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা জিনিসটা ভাগ করা যাবে। 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা তার মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যার দ্বারা বিভাজ্য হবে বলো তো। তুমি যদি বলো এই 30, 30-এর বড় কি 60, 90, 120, 150 এই সংখ্যাগুলো হয় না, তুমি বলো তো হবে। ওকে, এখন তুমি বলো এই 3 অঙ্কের ক্ষুদ্রতমের মধ্যে সবচেয়ে বড় কত, 30-এর কোনটা সবচেয়ে বড় 3 অঙ্কের ক্ষুদ্রতমের মধ্যে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল 100, এর মধ্যে 30-এর কোন গুণনীয়কটা সবচেয়ে বড়, 60 আছে, 90 আছে, তারপর তো 120 এক্সপায়ার হয়ে যায়, 100-এর চেয়ে বেশি বড় হয়ে যায়, তাহলে এখানে সবচেয়ে বড় কি আছে 90 না। 30 দ্বারা ভাগ করা গেলে 60 দ্বারাও যাবে, 90 দ্বারা 120, 150 সবগুলো দ্বারা যাবে। তোমাকে বাউন্ডারি কি দিছে, বাউন্ডারি দিছে ব্রো তোমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে বড় তোমার দরকার নাই, এতে ছোট দ্বারা ভাগ করা যাবে এমন একটা সংখ্যা আমাকে বুঝাও। বলো ঠিক আছে ভাই, ওকে তাহলে দেখো 90, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল 90 ছিল, ওকে ফাইন, যেহেতু 90 ছিল, ওকে তাহলে 90 আমার সর্বোচ্চ বড় সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতমের মধ্যে, যেটা দ্বারা আসলে এইগুলো নিঃশেষে ভাগ করা যাবে। তো বলতেছে সবচেয়ে বড় সংখ্যা বুঝলাম 90, এখন তুমি বলো যে এখান থেকে তুমি যদি বিয়োগ করে দাও ওই 3 অঙ্কের ক্ষুদ্রতম থেকে যদি লঘিষ্ঠ সংখ্যা লসাগুটা বিয়োগ করে দাও, তাহলে তোমার বিয়োগ ফল কত হবে, তোমাকে আমাকে এটা আসলে জিজ্ঞাসা করছে, ঠিক আছে। বিয়োগ ফল কত হবে, আমি 100 - 90 করে দেখি যে জিনিসটা 10 হবে, তো অ্যান্সার এখানে আমাদের কত হয়ে গেল 10 হয়ে গেল। এটা ছিল আমাদের 3। এখন দেখেন তো এই ম্যাথ কার কার বুঝতে অসুবিধা হয়েছে। বিসিএস এ যখন করানো হচ্ছিল এটা 100 জনের মধ্যে 2 জন বুঝতে পারছিল, মাত্র মাত্র 2 জন। বল ভাইয়া ঝামেলা হয়ে যাচ্ছে। তারপর সেকেন্ড প্রসিডিউরে আসা হলো, কিরকম প্রসিডিউরে আসা হলো ভাই, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে বের করতে হবে, তো ওকে 30 দ্বারা ভাগ দাও, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 100, একের পর 2টা শূন্য, ভাগ দিছো দিছো, তাহলে বলো 3 × 3 কত 90, হ্যাঁ ভাগশেষ কত থাকে, ভাগশেষ এই যে 10 থাকতেছে, সেম থিম কিনা বলো। আমি এটা মুখে মুখে করছিলাম, 30 দ্বারা ভাগ দিলে 60 দ্বারা যাবে, 90 দ্বারা 120, 150 সবগুলো দ্বারা যাবে, রাইট। তো 3 অঙ্কের মানে 100-এর মধ্যে সবচেয়ে বড় হলো 90, যে 90 দ্বারা জিনিসটা ভাগ করা যাচ্ছে, ওকে তাই আমি 100 থেকে 90 বাদ দিয়ে বললাম দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম থেকে এমন কোন সংখ্যা যেটা বাদ দিলে আসলে জিনিসটা তোমার কভার হয়ে যাবে। তো বললাম দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে 10 একমাত্র সংখ্যা, যেই 10 তুমি যদি বাদ দাও, এই যে 100 পুরো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এর মধ্যে তুমি একটা 10 যদি বাদ দিয়ে দাও, তাহলে জিনিসটা কত দাঁড়াচ্ছে 90, এবং এই 90 এখানে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো সমস্যা হবে না। এবং ওটাই এখান থেকে আমরা বের করে নিলাম যে দেখো 30 দ্বারা তাহলে 100 কে ভাগ দিলাম, দাও ভাগ, যে 100-এর মধ্যে কতবার যায় 30 একটু দেখি, বললাম যে 3 বার যায়, 3 বার হয় কত হয় 90 হয়, ওকে ভাগশেষ কত থাকে 10 থাকে, তার মানে কি, তার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল 100 ছিল, সেই 100 থেকে সেই যে 100, এই 100 থেকে তুমি যদি 10 বাদ দিয়ে দিতা তাহলে হতো 90, এই 90 তোমার এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হইত, জাস্ট উল্টা, ঠিক আছে। এই ছিল আমাদের একটা ম্যাথ, যেটা আসলে একদম বিসিএস এর থেকে নেওয়া, বিসিএস এর খুবই পপুলার একটা ম্যাথ, খুবই পপুলার মানে খুবই পপুলার একটা ম্যাথ, বিসিএস এটা কোশ্চেন, বিসিএস থেকে জিনিসটা নেওয়া, তাহলে কত সুন্দর একটা কোশ্চেন, জাস্ট বুঝেন
আপনাকে বলতেছে দেখেন যদি 30 দ্বারা ভাগ যায় তাহলে কি এটা 60 দ্বারা ভাগ যাবে না? আচ্ছা, এটা আমি আপনাকে আরেকটু বড় করে দেখাই। দেখেন 30 হলো, তাই না? এখানে কত হবে বলেন তো? 40 এখানে 60 আসবে। এখানে 15 45 এখানে কত আসবে? 60 আসবে। এখানে কত আসবে? 60 আসবে। 60 যে তারা দ্বিতীয়বার মিলিত হলো না, দেখেন তো। 60 যে তারা কেবল দ্বিতীয় নাম্বার বার মিলিত হয়নি, হয়েছে। আবার কখন যে তারা মিলিত হবে? 90 যে মিলিত হবে। 90 90 90 90 যে মিলিত হবে, তাই না? আবার কি 90 যে মিলিত হলো না? হলো। তো আমি এখান থেকে কি মনে মনে বলতে পারতাম না 90 যেহেতু মিলিত হয়েছে, 3 অঙ্কের সবচেয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তোমার 100। ওকে, এবং 90 হলো সর্বোচ্চ। এরপর বাকিটা এক্সপায়ার হয়ে কত যে মিলিত হয়? বাকি তারা আবার 120 যে জিনিসটা মিলিত হচ্ছে। ওকে, 120 যে মিলিত হচ্ছে, তাহলে 120 বেশি বড় হয়ে যায়, 90 পারফেক্ট আছে। তার মানে কি? তার মানে হলো ভাই 100 থেকে তুমি যদি 10 বাদ দিয়ে দাও, 10 বাদ দিয়ে দাও, তাহলে সংখ্যাটা হলো 90। যেই সংখ্যা তারা এগুলো সবগুলো নিঃশেষে বিভাজ্য হবে। দ্যাটস দ্য থিম। বুঝছেন? এইভাবে জিনিসটা আসলে ম্যাথটা কাজ করে, এবং এই ম্যাথটা আসলে অনেক বেশি সুন্দর। পরীক্ষায় আসার মধ্যে একটা ম্যাথ খুবই কমন আসে, তাও সবাই ভুল করে। এবং এটার মধ্যে এতটা বেসিক আছে যেটা মুখস্থ বিদ্যাতে যদি আপনাকে করানো হয়, আপনাকে আজকে খাওয়াইলে আপনি কাল ভুলে যাবেন। সেই জন্য আমরা বেসিক থেকে আসার চেষ্টা করতেছি যাতে আপনি ভুলে না যান। দেখেন সেম ম্যাথ আবার দেওয়া, মানে এগুলো ম্যাথ করতে করতে আমরা বিরক্ত, আর ভাল লাগে না। কি বিরক্ত, আবার এই জিনিস মানে ভাল লাগে। এবার কি বলছে দেখেন তো, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। ভাই আগের বার বলছিল বিয়োগ করলে, এবার বলছিল যোগ করলে। আমি কি করব? চলো আমি কি করব দেখো, আমি একটাকে কি করে আমি আগে লসাগু বের করি। বলো এটা লসাগু কত হবে? আমি কি পারি? 2 3 4 5 6 লসাগু কত হবে দেখি চলো তো। 2 3, মানে এগুলো করতে করতে বিরক্ত, আর ভালো লাগে না। তো 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত? 1 3 2 5 3। তারপর কি হয়? তারপর কত দিয়ে যায়? 2 দিয়ে কি যায়? যায় না। কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে। 1 হবে, 1 হবে, 2 হবে। এখানে কত ছিল? এটা আসলে 5 ছিল। হাই হাই, 5ই তো ছিল। 1 দশমিক কত হলো? গুণ দাও তো, কত হচ্ছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 5 12 60। লসাগু কত হলো? লসাগু হলো 60, তাই না? এখন এটা আমার মনে মনে হিসাব করা অনেক কঠিন না? দেখো তো, 60 99,000, আর সরি সরি 9,99,999 কতবার যায়? এত ধৈর্য আছে মনে মনে হিসাব করার যে 60 একবার মিলিত হয়েছে, তারপর মিলিত হবে কত? 60 এর ডাবল 120-এ মিলিত হবে, 180-তে মিলিত হবে, 240-এ মিলিত হবে। এখন কি আমি আর মুখে মুখে করতে পারবো? তুমি বলো, এটা কি আমি এখন মুখে মুখে করতে পারবো? এইভাবে 9,99,000 মানে 9,99,999, 9 লক্ষ বলতে আমি কতবার গুনবো? এটা একটা ঝামেলার ব্যাপার না? কি করবো? ভাগ দিয়ে দাও না। আগে ভাগ দিছিলাম না, দাও ভাগ দাও। তাহলে এখানে লসাগু কত বেড়েছিল? 60। ওকে, 60 দ্বারা ভাগ দাও, কত আসে দেখো। সেম থিওরি, কোনো নতুন কিছু নাই, ভালোই লাগে না এগুলার। 9 9 9 কয়টা? 9 1 2 3 4 5 6, তাই তো? ওকে, তাই যদি হয় একটু চলো শুরু করি। এই সেম জিনিস এখন বারবার আসবে, বিরক্ত। ওকে, তাহলে আমি প্রথমে একবার দিলাম, কত হলো? একবার দিলে 60 হইলো। 60 থেকে কত? এখানে আমাদের 40 হওয়া উচিত ছিল, বাট অ্যান্সার কত হলো? অ্যান্সার হইলো 39। কেন 39 হলো? কারণ এখানে আমাদের 100 যেহেতু নাই। তো আমার এখন কি হবে? এখান থেকে আরেকটা 9 নিচে নেমে আসবে, আনলাম। ওকে, এখানে আমি 1 লিখছিলাম। বলো 60 এর মধ্যে কয়বার যায়? 4 6 5 6 30 6 6 36 6 7 42, 6 7 হবে না, তাহলে 6 বার যাবে। 6 বার যদি যায় তাহলে কত হবে বলো? 6 6 36 মানে কত? 360 হবে। মানে কত থাকবে? আবার সেম, কি একটা বাজে অবস্থা। তাহলে এখানে আমাদের কত থাকতেছে? আমি যদি দেখি 399 মাইনাস 360, তার মানে কাহিনী একটাই আমার যে ভাই 99 মাইনাস 60, এখানে কত হয়ে গেল? আবার 39 হইলো। আর আমাদের 3টা 9 নামা বাকি আছে, ঠিক আছে? আর এটা 9 নামাই দিলাম, সেম থিম। আবার 6 দ্বারা গেল, কত হলো? 360 হইলো। আবার কত হইলো? আবার 39 হইলো। এটা 9 নামাইছে, আর এটা 9 নামাও, নামাও, নামাইলাম। আবার কি হবে? আবার সেই 360 হবে। আবার কি হবে? এখানে 39 হবে। এটাও নামাইছে। এখন লাস্ট 9 নামাচ্ছি, নামাও। আবার সেই 9 হইলো। ঠান্ডা বের হয়ে গেছে, কি একটা যন্ত্রণা। আচ্ছা, 399 হইলো। আবার এখানে আমার 6 কি মিস্টেক করে ফেলছি? 6 কয়বার হয়েছিল? হাই হাই, এদিকে আমি 6 লিখতে মিস্টেক করছি। আরেকটা কি হবে? আচ্ছা, আমি সামথিং ধরে নিলাম, যেমন কোনো কিছু আছে, ঠিক আছে, ধরে নিলাম। 1 সেকেন্ড ধরেন 6, এখানে যদি আমি যাই তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 399। সেম কত হয়ে যাচ্ছে এখানে? 360। আবার কত হচ্ছে? আবার হচ্ছে হলো আমার 39। ওকে, এখন তাহলে তুমি একটু দেখো অ্যান্সার আমাদের কি আসে। আহ এখানে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসলে 39। এখন কি জিজ্ঞাসা করছে? এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে? ওকে, নিঃশেষে বিভাজ্য হচ্ছিল কত দ্বারা বাবা? নিঃশেষে কত দ্বারা বিভাজ্য হচ্ছিল? 60 দ্বারা, তাই না? তুমি বের করছো না 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছিল না ম্যাথটা? হচ্ছিল। তাহলে তুমি এখন বলো যে 39-এর সাথে কত প্লাস করলে যোগফল 60-এ পরিণত হয়? তুমিই বলো, 39-এর সাথে কত প্লাস করলে যোগফলটা তোমার 60 হবে? এটা তোমার জিজ্ঞাসা করেনি? যেটা ভাগশেষ যেটা থাকতেছে, এই তো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই যে
সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত করলে, এটা তুমি জিজ্ঞাসা করতেছে, নিঃশেষে বিভাজ্য বলতেছে না। আমি দেখি নিঃশেষে বিভাজ্য হয় না, কত এক্সট্রা থাকে, 39 থাকে। তাহলে 39 সাথে কত যোগ করবো আমি, কত যোগ করলে যোগফল 60 হবে, 60 হলেই তো আমার নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। কনসেপ্টটা কি এমন না? তাহলে কত যোগ করতে হচ্ছে, দেখতেছি ওমা 21 যোগ করতে হচ্ছে। তাহলে আমি এখানে কি যোগ করে দিলাম, এখানে আমি দেখলাম 21 যোগ করে দিলাম। 39 21 যোগ করলে দিন শেষে জিনিসটা কত হয়ে যায়, 60 হয়ে যায়। দ্যাটস দ্য থিম। এইভাবে ম্যাথটা কাজ করে, এবং ম্যাথটা অনেকে অনেক কঠিন মনে করে, বাট জিনিসটা কিন্তু মোটেও কঠিন না। আপনাকে যদি একবার বলে যে কত যোগ করলে, তাহলে ভাই যদি ভাগশেষ টাকশেষ থাকে যোগ করে দেয়া, ভাই যোগ করার কথা যদি বলে, তাহলে তোমার যেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে ওটা হওয়ার জন্য আর কত লাগতেছে এক্সট্রা, আর কত লাগতেছে এক্সট্রা, ওটা মিলানোর জন্য কত লাগবে সেটাই অ্যান্সার। আর যদি বলে যে উপচা পড়তেছে, বেশি হয়ে গেছে, বিয়োগ করো না, বেশি হয়ে গেছে বিয়োগ করো, যদি বেশি হয়ে যায় থাকে তুমি বিয়োগ করে দিবা, শেষ। মানে কোশ্চেন দেখে তোমার অ্যান্সার গুলো আসলে সিলেক্ট করতে হয়, মানে এতটাই সহজ, যেটা আসলে মানে বুঝার বাইরে জিনিস, ম্যাথ গুলো আসলে এত বেশি সহজ। তো এই হলো থিম। আবার মনে হয় এই ম্যাথ আছে, এগুলো ম্যাথ করতে করতে বিরক্ত আমি, আবার আছে, আবার সেই ম্যাথ, কি একটা অবস্থা, ভাল লাগে। দেখেন এটা রিভার্স করতে হবে, কি বলছে, কোন কোন স্বাভাবিক সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, বলো বলো। 346 দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে মানে কি, তুমি বলো, তুমি বলো, না না তুমি বলো। 346 দ্বারা তুমি যদি কোন সংখ্যাগুলোকে ভাগ করো 31 অবশিষ্ট থাকে মানে কি, মানে হলো নিঃশেষে বিভাজ্য হওয়ার পর 31 ভাগশেষ থাকতেছে ভাই। কনসেপ্টটা কি এটা না? তুমি বলো যে বলছে কোন কোন স্বাভাবিক এইগুলো সংখ্যাকে 346 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। আরে ভাই এ তো মহা যন্ত্রণা, নিঃশেষে বিভাজ্য তো হয়নি, অবশিষ্ট এক্সট্রা আছে, তো অবশিষ্ট যদি আমি বিয়োগ বিয়োগ দিয়ে দিই তাহলে কি নিঃশেষে ভাগ হবে না? ব্যাপারটা কি এরকম না? আচ্ছা আমি তোমাকে আরো সহজ করে জিনিসটা বুঝাই দিই। ধরো তোমার 315 একটা সংখ্যা, ঠিক আছে, 315 একটা সংখ্যা, ভাগ দিছো কত, 346 দ্বারা, ওকে ফাইন। ভাগ টাগ দিয়ে একবার দিলা, কত হইলো, 315 হয়ে গেল, ফাইন, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন তুমি বাদ দিচ্ছ, বাদ দিয়ে দেখো মা অবশিষ্ট কত আছে, যোগ করে দেখো এখানে 31 আছে, এ তো মহা যন্ত্রণা। তাহলে বলো প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকতেছে না, এটা বিরক্তের কাজ না? তাহলে আমি কি করলাম, ভাই দেখো তোমার এই যে 346 সংখ্যাটা আছে, এই সংখ্যা থেকে তুমি যদি আসলে 15 বাদ 31 বাদ দিয়ে দাও, এই যে 341 আছে, এখান থেকে যদি তুমি আসলে 31 বাদ দিয়ে দাও, তাহলে তোমার আসবে কত বাবা, 315 আসবে। তখন দেখো, ধরো 315 একটা সংখ্যা, এটা দ্বারা 315 কে ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, আমার কোনো সমস্যা থাকবে না। অবশিষ্ট যেটা আছে মেইন সংখ্যা থেকে বাদ দিয়ে দাও না, বাদ দিয়ে দিলেই তো একদম সরাসরি একদম ভাগ হয়ে যায়, ভাগফলটা হয়ে যায়। তাহলে তো এই ঝামেলাটা আমাদের থাকতেছে না। আমি কি প্রথমবার এখন চেক করবো যে কোনটাতে 31 31 31 31, এত ধৈর্য শক্তি আমার আছে? মানে লিটারালি তুমি বলো এত ধৈর্য শক্তি আমার আছে? প্রতিবার আমি ভাগ দিব, 31 ভাগশেষ আসতেছে কিনা, এত ধৈর্য আছে? নাকি আমি এটা আসলে 31টা বাদ দিয়ে নিবো, বাদ দিয়ে অ্যান্সার কত আসলে 315। এখন দেখি 315-এর মধ্যে কোনগুলো যায়, যেগুলো যাবে সেগুলো অ্যান্সার। দেখি চলো কোনগুলো যায় একটু দেখার চেষ্টা করি। প্রথমত 63 কি কখনো 300 কত 315-এর মধ্যে যাওয়া সম্ভব? হ্যাঁ, 63 কখনো, এই যে 315 আমি তো বিয়োগ দিয়ে নিছিলাম, 63 315-এর মধ্যে জীবনে যাবে? তোমার কি মনে হয়? আই ডোন্ট থিঙ্ক সো। কেমনে যাবে ভাই, দেখি চলো তো। 63 কতর মধ্যে, 315-এর মধ্যে যাবে, দেখি। 3 6 18, 5 6 30, 5 6 30। আমি যদি বলি 5 6 কত হলো 30, 300, তাই না? এবং আমি যদি বলি এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, 3 যেহেতু থাকতেছে, 3 5 15, তাহলে এটা যাই। হ্যাঁ 63 তো আমরা দেখতেছি যাই মোটামুটি, 63 মেবি 315, 315 নাকি 311 ছিল। আমরা একটু বিয়োগ করে নিই তো, যাতে করে হিসাবে সুবিধা না হয়। 315 ছিল, আচ্ছা ঠিক আছে, 63 এর মধ্যে যাই। তো আমি যদি দেখি এখানে 5 6 30, তার মানে এখানে হলো 300। ওকে, তারপর আমাদের যেহেতু 3 আসছে, তাহলে 3 5 15, আল্লাহ এটা তো যায়, হাই হাই কি মিথ্যা তো বলতো, এটা তো যায়। আচ্ছা এটা যাইতে পারে, ঠিক আছে। তারপর তারপর আর কি কি আছে, 105, 105 কি যাবে 315-এর মধ্যে? দেখি 105, হ্যাঁ 3 গুণ করলে যায়, এইটাও যায়, আই হাই 315 তো যায়। তারপর 35 আর 45 এগুলো কি যায়? দেখি আমি চেষ্টা করে চলেন তো এগুলো যায় কিনা, তাহলে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, এটা যাই, দেখি চলেন তো। 45, 45 কার মধ্যে, 315-এর মধ্যে যাই। কতবার যাচ্ছে, 45 যদি 10 দিয়ে দিই 450, 8 দিয়ে যদি দিই 4 8 32, 9 দিয়ে যদি দিই 4 9 36, তাহলে 8 দিয়ে 4 8 হলো 32, 4 8 32 তোমার 320, 8 দিয়ে হবে না, তাহলে 7 দিয়ে যদি দিই তাহলে 40 59, 4 7 28, এখানে হলো 280, তাই না? এবং 5 দিয়ে 7 দিয়ে যদি গুণ দিই তাহলে তোমার কত আসতেছে, 35 আসতেছে। 280 যোগ 35 কত হলো, হ্যাঁ এটাও তো যায়, আল্লাহ এটাও যায়। তাহলে বাকি আছে কত, 35। এই 35 কি 315-এর মধ্যে যায়? বিয়োগ টেক দেওয়ার পর যেটা বেরোলো, 35 315-এর মধ্যে কতবার যায়? 35 যদি আমি 10 বার দিই তাহলে 350, 8 বার 9 বার যদি দিই তাহলে আমাদের আসবে হইলো 300, হ্যাঁ 9 বার দিলেই তো আমার এরকম হয়,
35 গুণন 9 এমন যদি দাও তাহলে 5 নং 45-এর 5 হাত থেকে 4 আর 3 নং 27 28 29 30 আচ্ছা 5 আমি যদি 5 নং 45-এর 5 আচ্ছা 3 নং 27 তারপর 28 29 30 31 এই যে 315 তাহলে এটাও যায় তাহলে অ্যান্সারের মধ্যে কি বলতো অ্যান্সারের মধ্যে কোনটা ক হবে না ক কি সবগুলাই গেল না ভাগ টাগ কইটা বলতো গেল তো তাহলে ক হলো অ্যান্সার এই হলো আমাদের ব্যাপার তাহলে আমি বলতো কেন আমি 31 বাদ দিয়ে নিয়েছিলাম এটা আমার কাছে ঝামেলা লাগতেছিল ভাই ডিরেক্ট ভাগ দিব অ্যান্সার বের হয়ে আসবে এখন যদি আমি চিন্তা করো 31 ভাগের চিন্তা করতাম তাহলে ম্যাথ আমার আরো কত কঠিন হয়ে যেত না আমার কি খুব কঠিন হইতে হতো না আমার এইভাবে করতাম তাহলে আমি প্রতিবার ভাগ দিতাম সবগুলোকে টেস্ট করতাম 315 ভাগ কত 315 ভাগ এখানে আমি দিতাম যে চলো 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 কত ছিল 346 ছিল দিলাম ওমা মহা যন্ত্রণা ভাগ করে দেখতাম এখানে কত আসে 31 তাহলে এটা ঠিক আছে আবার দিতাম 105 এখানে কি করতাম সেম 346 কে ভাগ দিতাম ভাগ দেওয়ার পর কি দেখতাম দেখতাম আচ্ছা 3 বার যদি দিই তাহলে আমাদের 315 আছে তাহলে কত অবশিষ্ট থাকতেছে 31 অবশিষ্ট থাকতেছে এভাবে আমার বারবার 31 খুঁজে খুঁজে বের করতে হতো এটা মহা যন্ত্রণা না তো এটা বাদ দিয়ে দিয়েছি যা এটা বাদ দিয়ে দিয়ে ডিরেক্ট ভাগ করে দিয়ে অ্যান্সার বের করে ফেলছি এভাবে আমরা আসলে কাজটা করে ফেলছি আশা করি জিনিসটা আপনি ধরতে পারছেন কারণ অন্য যেগুলো আছে দেখেন ওইগুলো সবগুলো আপনার যায় না কোনটা যায় না আমরা একটু দেখি তো যাচ্ছে হলো 35 ঠিক আছে যাচ্ছে 45 যাচ্ছে 105 এগুলো সব যাচ্ছে যে 70 আপনার যাবে না দেখেন 70 কোনোভাবেই যাবে না এখানে দেখেন এখানে আপনার 70 যাবে না তারপর এখানে 45 ছিল 45 ছিল 70 63 110 আচ্ছা তো দ্যাটস আমাদের থিম এইভাবে জিনিসটা আসলে জিনিসটা কাজ করতেছে বাকিগুলো মিলাই দেখেন কোনো না কোনোটা আসলে জিনিসটা যাবে না 110 কি যাবে 110 যাবে যাবে না এই যে 110 যাচ্ছে না তাহলে এগুলো কোনোটাই যাচ্ছে না দেখলাম যে এটা যাচ্ছে তাহলে এগুলো ম্যাথ সলভ করার উপায় কি মনে মনে বাদ দিয়ে নাও বাদ দিয়ে কত হইলো এখন মনে মনে চিন্তা করো এমন একটা সংখ্যা বের করো যেটা যায় না ওকে এখান থেকে দেখলাম যে ভাই এটা আমাদের কোনোভাবেই 7 যায় না কারণ 5 7 35 4 7 28 কোনোভাবেই যাবে না এদিকে 110 কোনোভাবেই যাবে না তাহলে এগুলো যেহেতু যাচ্ছে না তাহলে অ্যান্সার আমাদের ক হবে ক আর খুঁজে বের করতে হবে না মনে মনে বের করা যায় তো এইভাবে তুমি আসলে মনে মনে অ্যান্সার খুঁজে বের করতে পারো এবার আসো কি বের করতে বলছো তোমার আসলে 540 সংখ্যাটি কতটি ভাজক আছে ভাজক মানে বা পাওয়ার আছে ঠিক আছে এটা তোমার যদি ভাজক বের করতে হলে এটা একটা শর্টকাট সূত্র আছে এই ভাজক বের করতে গেলে তোমার জান বের হয়ে যাবে বিশ্বাস করো কেমনে জান বের হয়ে যাবে ওই 540 ভাগ দিতে হবে ভাগ দিতে দিতে জান বের হয়ে যাবে তো এটা আসলে পাওয়ার দিয়ে বের করার একটা শর্টকাট সূত্র আছে চলো আমি তোমাকে কঠিনটা করাই দিব নাকি সহজটা করাই দিব আচ্ছা আমি তোমাকে কঠিনটা করে দিই হ্যাঁ তুমি 72 এটা বের করিও চলো এটা নিয়ম কি 540 ভাঙো চলো 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 ভাঙা শুরু করো 540 ভাঙছো ভাঙো বলো 2 বার ভাঙলে কত হয় তোমার জন্য সহজ করে দিলাম আমার যদি এখানে 54 হয় তাহলে 27 দোকানে কত মনে মনে বের করতে হবে ক্যালকুলেটর নিলে হবে না ভাই 27 দোকানে 54 তার মানে হলো 7 দোকানে 14 540 এখানে হয়ে যাবে ফাইন আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমাদের কত হবে 35 দোকানে 70 তাই না আর 100 দোকানে 200 তাহলে এখানে কত হচ্ছে 135 হচ্ছে ঠিক আছে 135 2 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে আমরা দেখতেছি যে না যাচ্ছে না তাহলে আমি যদি এবার দেখি 3 দিয়ে ভাগ করে 3 4 12 ঠিক আছে আমি যদি একটু এভাবে চিন্তা করি একটু 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে একটু চিন্তা করো কাহিনীটা কি করতেছে 3 যদি 3 4 12 3 4 12 যদি হয় তাহলে এখানে আমাদের 4 যাচ্ছে এখানে 1 থাকতেছে এখানে 5 থাকতেছে 3 5 15 তাহলে অ্যান্সার কত আসতেছে 45 তাহলে 45 গুণন 3 কত 3 4 120 135 ঠিক আছে এখানে হলো আমার 45 ওকে আরো ছোট করো 3 দিয়ে যাই 3 15 45 আরো ছোট করো 3 5 15 আর কি যাচ্ছে যাচ্ছে না এখন যেগুলো আছে এগুলো সবগুলো একটু তুমি সমান করে লেখো চলো সবগুলো সমান করে লেখো কি হয় দেখো তো কি ছিল 2 গুণন তারপর কি গুণন 3 গুণন 3 গুণন 5 এই তো নাকি এখন বলো দুটো 2 গুণ অবস্থায় আছে মানে কি 2 এর পাওয়ার কত 2 ইনটু 3টা 3 গুণ অবস্থায় আছে মানে কি 3 এর পাওয়ার কত বলো 3 এর পাওয়ার তোমার কত হয়ে যাবে এখানে 3 এর পাওয়ার কি আছে কত আছে 2 তাই না আর 5 এর পাওয়ার কত আছে দেখো তো 5 এর পাওয়ার কত আছে 5 এর পাওয়ার আছে হলো 1 এই তো আমাদের বেরোলো সেভাবে তুমি আসলে পাওয়ারে কনভার্ট করবে ঠিক আছে এটার পাওয়ার কত 2 এটার কত 2 এটার কত 1 এখন প্রতিটা পাওয়ারের সাথে 1 যোগ করো আমার সাথে জিনিসটা দেখো প্রতিটা পাওয়ারের সাথে 1 যোগ করো করো 1 যোগ করো তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত পাওয়ার 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 2 এর সাথে 1 যোগ করলে এটা তারপর গুণ দাও এখানে পাওয়ার কত ছিল 2 আবার 2 এর সাথে 1 যোগ করো দিছো দিছো ওকে আবার গুণ দাও এখানে পাওয়ার কত ছিল 1 ঠিক আছে ওকে আবার তুমি 1 এর সাথে 1 যোগ করো প্রতিটা পাওয়ারের সাথে 1 যোগ করবা করে সবগুলো গুণ মারবা এখানে পাওয়ার ছিল 2 1 যোগ করছি 2 ছিল 1 যোগ করছি 1 ছিল 1 যোগ করছি সবগুলো গুণ মারছি তাহলে এখানে কত হইলো 3 ইনটু 2 তাহলে কত আমি কি জিনিসটা ঠিক লিখতেছি নাকি ভুল লিখে ফেলছি তাহলে 3 তিরিককে আমাদের হলো 9 9 দুগুণ হলো 18 এখানে অ্যান্সার আসলে 18 বা 24 হওয়া উচিত তাহলে কোন একটা কিছু মিস্টেক করে ফেলছি দেখেন তো 3 আসলে কয়টা ছিল 2টা নাকি 3টা এই যা কামটা এখানে করছি দেখছেন 3 কয়টা ছিল ঝামেলাটা কোথায় করে ফেলছি দেখেন এই যে 3 ছিল 3টা আমি 3 কয়টা লিখছি 3 লিখছিল 2টা ঝামেলা এখন ধরতে পারছেন এই যে এখানে তাহলে এখানে আমার কি হইতো এখানে আমাদের আরেকটা 3 হইতো এই
সিলি মিস্টেক গুলো আমার মতো করিয়েন না। 3 হইতো তারপর 5, এমন হলে 3 এর পর কত হয়ে যেত বাবা? 3 এর পর 3 হয়ে যেত। 3 এর পর 3 হলে এখানে কত হইতো? 3 + 1 = 4 হয়ে যেত। তাহলে এখানে 4 হতো, তাহলে কত? 3 × 4 = 12, 12 × 2 = 24। অ্যান্সার কত হইতো? অ্যান্সার হইতো হলো 24। বুঝতে পেরেছো? তো এই হলো তোমার ব্যাপার। তো এইখানে আসলে মিস্টেকটা হয়েছিল, ডাজন্ট ম্যাটার। সো এখন তুমি এভাবে আমাকে একটু 72 নাম্বারটা বের করে দাও তো, এটা অ্যান্সার কত হবে দ্রুত। সেম ভাই, 72 তুই ভাঙিয়ে দেখ পাওয়ার কত, প্রতিটা পাওয়ারের সাথে এক যোগ কর, প্রতিটা পাওয়ারের সাথে এক যোগ কর। এখানে 2 ছিল, এখানে আমাদের কত ছিল? এখানে আমাদের 3 এর পাওয়ার, এখানে 3 ছিল, এখানে 1 ছিল, যোগ করে গুণ দাও, কত আসে দেখো তো, কত আসে? 72 নাম্বার কত আসে? এটা আমি আবার বলতেছি, এটা আপনার কি করতে হবে দেখেন। আপনাকে বলছে কিছু না, 540 সংখ্যারই কতগুলো ভাজক আছে, ঠিক আছে, ভাগ করেন। করলাম 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 করে এখানে কাহিনী কি হলো দেখেন তো, 2 × 2, তারপর কি 3 × 3 × 3 লেখেন, 3 × 3 × 3, তারপর কত? 5। বললাম দুটো 2 গুণ অবস্থা মানে কি 2 এর পাওয়ার কত? 2। তিনটা 3 গুণ অবস্থা মানে কি 3 এর পাওয়ার কত? 3। সাথে কত আছে? 5। পাওয়ারের ব্যাপারটা বুঝেননি? যতগুলো গুণ অবস্থা আছে সবগুলো পাওয়ার দিয়ে লেখা যায়, ঠিক আছে, এটা একটা বেসিক থিম। এই যে 2 স্কয়ার মানে কত? 4, 2 × 2 মানেও 4। 3 স্কয়ার মানে কি? 3 স্কয়ার মানে হলো আপনার 3 এর পাওয়ার কত? 3 এর পাওয়ার 3। তাহলে তিনটা 3 গুণ অবস্থায় আছে, তাহলে 3 স্কয়ার কত হয়? 3 কিউব কত হয়? সরি 27 হয়। এই 3 × 3 × 3 আসলে আপনার 27 হয়ে যাবে, বুঝছেন? এগুলোকে পাওয়ার বলে। আমি বলছি এখানে সবগুলো পাওয়ার কত? এক করে আছে না, দেখেন তো এখানে পাওয়ার 2 3 1। বলছি প্রতিটা পাওয়ারের সাথে এক যোগ করেন। পাওয়ার কত ছিল? 2, 2 এর সাথে এক যোগ করেন, ওকে, গুণ দেন। পাওয়ার কত ছিল? এই যে 3, 3 এর সাথে এক যোগ করেন, গুণ দেন। পাওয়ার কত ছিল? 1, 1 এর সাথে এক যোগ করেন, গুণ দেন। গুণ দিয়ে আসলে কত হইলো? এখানে হলো আপনার 3, এখানে হলো 4, এখানে হলো 2। তাহলে 3 × 4 = 12, 12 × 2 = 24, এভাবে। বুঝছেন? এখন বুঝছেন আপু জিনিসটা কিভাবে হইলো? জাস্ট পাওয়ার। আমি আপনার সুবিধার্থে, যেহেতু বুঝতে অসুবিধা হয়েছে, আমি আপনাকে 72 নাম্বারটা সলভ করে দিই। দেখেন 72 নাম্বার কিভাবে সলভ করি। যারা পারেন তারা একটু আগে সলভ করেন, আমারটা দেখিয়েন না, ওকে? তাহলে একটু নিজে নিজে আগে সলভ করে ফেলেন, ওকে? দেখি তো কি হয়। 72 ভাঙেন 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 দ্রুত। ভাঙলাম, ভাঙলে কি হবে বলো? 2 দিয়ে কত হবে? 36। 2 দিয়ে কত হবে? 18। 2 দিয়ে কত হবে? আল্লাহ 3 লিখছে কেন? 2 দিয়ে কত হবে? 18। 2 দিয়ে কত হবে? 9। 2 দিয়ে যাবে না। তারপর 3 দিয়ে কত হবে? এখানে আমি 3 দিয়ে দেখতেছি যে 3 আর 3 হয়ে যাবে, তাই না? 3 তিরিকে 9, আবার 3 দিয়ে কত হবে? 1। এই তো ব্যাপার, ওকে? তো একের পাওয়ার আসলে কখনো লিখতে হয়, এখানে আমাদের একের পাওয়ার 1 আসলে কখনো লিখতে হয় না। 1 আসলে লেখার কোনো দরকার হয় না, ঠিক আছে? এক সংখ্যার আসলে কোনো তো দাম টাম নাই, ওকে? তাহলে দেখো এখানে কত কত হইলো দেখো তো, 3টা 2, 2টা 3, তাই না? তাহলে 2 × 2 × 2 ইন্টু 3 × 3, তার মানে 2 এর পাওয়ার কত বলো? 3। 3টা 2 আছে, তাই না? 3টা 2 আছে, তাই 2 এর পাওয়ার 3 গুণন 3 এর পাওয়ার কত বলো? 2টা 3 আছে, তার মানে 3 এর পাওয়ার কত? 2 হয়ে যাবে। তাহলে পাওয়ার কাহিনী কি হবে? পাওয়ার কাহিনী যোগ হবে। পাওয়ার কত ছিল? 3, কত যোগ হবে? 1, গুণ হবে। পাওয়ার কত ছিল? 2, 2 এর সাথে কত যোগ হবে? 1। তাহলে কত হইলো? 4 × 3 ইকুয়াল কত হইলো? ইকুয়াল হইলো 12, অ্যান্সার হইলো 12। বুঝছো? এভাবে আসলে জিনিসটা করতে হবে। তাহলে এটা অ্যান্সার কত হইলো? এটা অ্যান্সার আসলে 12 হয়ে গেল। যদি বলে ভাজক কত, জাস্ট ভাই বের করো পাওয়ার কত, পাওয়ার গুলা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ দিয়ে দাও, শেষ। এই ম্যাথ গুলো কিন্তু আসবে, এই ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট, মানে বুঝানোর বাইরে, এত বেশি ইম্পর্টেন্ট জিনিসটা আপনার। সো এটা কখনোই কিন্তু ভুল করা যাবে না। নেক্সট, তারপর তারপর আমাদের এলসিএম বা এইচসিএফ এর যতগুলো ম্যাথ ছিল মোটামুটি আপনার ভার্সিটি লেভেলে আসার মতো শেষ। এখন আমরা কোথায় আসলাম? বেসিক অফ ম্যাথ, যে জিনিসগুলো আপনার আত্মস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ করতে হবে, ঠিক আছে? বলেন তো মৌলিক সংখ্যার কোড নাম্বার কত? কে পারবো? মৌলিক সংখ্যার কোড নাম্বার কত বলেন তো? 44, 22, তারপর কত? মৌলিক সংখ্যার কোড নাম্বার কত? শর্টকাটটা দিলেন, এটার কোনো শর্টকাট নাই, এটাই শর্টকাট, এটার আর কোনো শর্টকাট নেই, বুঝছেন? এটাই শর্টকাট। বলেন তো মৌলিক সংখ্যার কোড নাম্বার কত? 44, 22, তারপর কত হয়? 3, 22, 3, 2, 1। এই শর্টকাটটা বুঝেন? মৌলিক সংখ্যার শর্টকাট কত বলেন? 44, 22, তারপর কত? 3, 22, 3, 2, 1। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আছে। তো এটা হলো আমাদের মৌলিক সংখ্যার একটা ডায়াল নাম্বার। এই ডায়াল নাম্বার কিভাবে কাজ করে? 44 22 3 22 3 2 1। এটা কিভাবে মনে রাখবেন? এটা আপনি আসলে কিভাবে মনে রাখাই মৌলিক সংখ্যার কোড নাম্বার? আচ্ছা, এটা মানে হইলো 10টা আছে। এটা মানে হইলো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? প্রথম। দ্বিতীয়টা কত? 11 থেকে 20 পর্যন্ত কত? তৃতীয়টা কত? 21 থেকে 30 পর্যন্ত কত? চতুর্থটা কত? 31 থেকে 40 পর্যন্ত কত? এরকম ডট ডট ডট, লাস্টেরটা কত? 91 থেকে 100 পর্যন্ত কত? আপনাকে জিজ্ঞাসা করতে পারে না যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? বলো, আপনি ঝামেলায় পড়বেন না, বলেন তো।
আপনাকে বললে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, আপনি কি মনে মনে খুঁজতে যাবেন? যাবেন না। এবং আপনাকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই, এটা হলো যে আপনার পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত বলেন তো? একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। এছাড়া বাকি সবগুলো বিজোড়, বাকি সব মৌলিক সংখ্যা বিজোড়। তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল। আমাকে যদি কেউ কখনো বলে যে বাবা বলতো যে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, মানে আমি তো ভাই মুখস্থ করিনি। আমি কি মুখস্থ করছি? আমি তো মুখস্থ করিনি। তাহলে এখন কি করব? ওকে, আমি জানি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, তাছাড়া বাকি কোনো আর জোড় মৌলিক সংখ্যা হয় না। ওকে, তাহলে সংখ্যাগুলো লেখো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বলো কোনগুলো কেটে দিব? বলো। জোর তো জীবনে কখনো মৌলিক সংখ্যা হবে না, একমাত্র 2, বাকিগুলো কাটবো না। কাটো, কোনগুলো কাটবা? 12 কখনোই হবে না, 14 হবে না, 16 হবে না, 18 হবে না, 20 হবে না। হাতে সাসপেকশন কত আছে বলো? কয়টা সাসপেকশন আছে? কয়টা দেখতেছো? সাসপেকশন হলো এখানে 11 একটা, তারপর 13, 15, 17, 19। বলো কোনটা ভাগ যায়? একদম বেসিক বাই, দেখ কোনটা ভাগ করা যায়। মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে যে ওই সংখ্যাকে তুমি এক এবং ওই সংখ্যা দ্বারা কখনো অন্য সংখ্যা দ্বারা কখনো ভাগ করতে পারবে না। বলো এটাকে কোনটাকে অনেকগুলো ভাগ করা যায়? 15 না? 3 দ্বারা, 5 দ্বারা, অনেকগুলো দ্বারা করা যায় না? 3, 5 দূরে দ্বারা করা যাচ্ছে না? যাচ্ছে, এটা মৌলিক হবে? হবে না, হবে না। এখন তোমার কি নিচের গুলো মৌলিক হবে? দেখো তো, বলো। 11 কে 11 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 into 11 অন্য কোনো সংখ্যা দ্বারা হয়? হয় না। 13 1 into 13 ছাড়া আর কোনো কিছু দ্বারা হয়? করা যায়? যায় না। 17 1 into 17 ছাড়া আর কিছু হয়? হয় না। 19 1 into 19 ছাড়া আর কোনো কিছু হয়? হয় না। আমি মুখস্থ কি করছিলাম? সিক্রেট কোড। 11 থেকে 20 মতো মৌলিক সংখ্যা কয়টা? 4টা। এই যে 4টা, আমি কি এখানে তোমাকে বের করে দিতে পারছি 4টা? তুমি কি বুঝতে পারতেছো আমার কথা কিভাবে আমি জিনিসটা বের করে দিলাম? সো এইভাবে তুমি 1 সেকেন্ডে বের করতে পারবা, তুমি মুখস্থ না করলেও চলবে। বাট আমি মনে করি যে এই জিনিসগুলো মুখস্থ রাখা উচিত, খুব দ্রুত শর্টকাটে বের করার জন্য। তোমার পরীক্ষা তো টাইম আছে আমার মতো খুঁজার। হ্যাঁ, মনে মনে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। হুট করে 15 যদি মৌলিক ধরে নিতে সমস্যা হতো না বলো? হ্যাঁ, তো মৌলিক মানে কি? 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। বাট এখানে 15 দেখো, 15 কত কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। আল্লাহ, 3 5 15, তাহলে 3 5 1 3টা সংখ্যা দ্বারা ভাগ করা গেছে। তাহলে এটা কি হবে বলো? এটা তো তোমার কোনোভাবেই হবে না। তুমি কি ধরতে পারতেছো? গুড। তাহলে চলো আমরা একটু ম্যাথের বেসিকে প্রবেশ করি। তোমাকে বলছে যোগফল, গুণফল, বিয়োগফলের কোনটার মিনিং কি ইংলিশে একটু কষ্ট করে নিজের মনে করে দেখে নিও, ঠিক আছে? লব মানে নিউমারেটর, হর মানে ডিনোমিনেটর, এগুলো একটু কষ্ট করে দেখে নিও। ওকে, 1 নম্বর। 2 নম্বর, গণিতে বিভিন্ন জনক মুখস্থ বিদ্যা ভাই। কিসের জনকে? ক্যালকুলাস, এই সেই, এটাকে আমি তোমাকে মুখস্থ করাবো বলো? না, দেখে নিও। তারপর এটা একটু আমার সাথে একটু তুমি দেখার চেষ্টা করো। এটা মুখস্থ করতে হয় না, ঠিক আছে? এটা একটা সূত্র। কি সূত্র বলে? জোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা হয় বাই। তুই জাস্ট 2 নে, 1 আর 2 নে কাহিনী করবি, খেলা শেষ। কি বলছে? জোড় সংখ্যা মিলে কি হয়? ওকে, একটা জোড় সংখ্যা ধরো 2, আর একটা জোড় সংখ্যা কত? 2, 2 যোগ করলে কত হয়? 4, শেষ। তাহলে জোড় করে কি হবে? জোড় করে জোড় হবে। ওকে, জোড় বিজোড় যোগ করে কি হয়? যোগ করো। জোড় কি 2, বিজোড় কি 1, ইকুয়াল কি হলো? বিজোড়। তাহলে জোড় বিজোড় যোগ করে সারা জীবন কোন সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। বলো, বিজোড় সংখ্যা যোগ করে কি হয়? 1 + 1, 1 + 1 কি 2। তাহলে বিজোড় যোগ করে সারা জীবন জোড় সংখ্যা হবে। এটা মুখস্থ করার দরকার আছে? লিটারালি মুখস্থ করবো? তো পানি পান্তা ভাত, এমনিতেই তো পারা যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? একটু বোঝার চেষ্টা করো। 2 ক্ষেত্রে সবসময় যোগের ক্ষেত্রে জোড় হয়। জোড় বিজোড় যোগ করলেও জোড়, আবার বিজোড় যোগ করলেও জোড়। বুঝো? প্লাস প্লাস যোগ করলেও প্লাস, মাইনাস মাইনাস যোগ করলেও প্লাস। ব্যাপারটা কিন্তু অনেক বেশি মজার। আর একমাত্র জোড় আর বিজোড় বিপরীত যদি যোগ করো, তখনই সেখানে তোমার কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। ওকে, মানে আমি তোমাকে একটু বুঝাই, এটা এইভাবে বুঝলে তোমার একটু মনে থাকবে। তুমি ধরো জোড় সংখ্যা মানে কি? ছেলে। ওকে, বিজোড় সংখ্যা মানে কি? ফিমেল। তাহলে এখন বলো, জোড় মানে তো ছেলে। বলো, ছেলে ছেলে যদি একসাথে থাকে সেখানে কি অভিমান হয়? না। আবার বিজোড় মেয়ে যদি একসাথে থাকে সেখানে কি কোনো রকম অভিমান হয়? না। অভিমান কখন শুরু? যখন ছেলে মেয়ে একসাথে হয় তখন অভিমানটা শুরু হয়। এই যে জোড় আর বিজোড়, ছেলে মেয়ে যখন একসাথে হইলো তখন অভিমান শুরু। তার মানে এই যে তখন জিনিসটা বিজোড় হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝো ভাই, আরেকটু ভাবে বোঝার চেষ্টা করো। এই যে জোড় আর বিজোড়, ছেলে মেয়ে যখন একসাথে তখন সবসময় কে জিতে? মানে যে কোনো ফাইট হোক যাই হোক, জিতবে কে? উইন হবে কি? মেয়ে। মেয়ে মানে হলো বিজোড়। তো এইভাবে জাস্ট একটা মানে ফালতু একটা টেকনিক ছিল, বাদ দাও। এটা বেসিক দিয়েই ভালো, এমনি মুখস্থ রাখার দরকার নেই। বলো, জোড় গুণন জোড় দিলে কত হয়? গুণ দেয় না ভাই? 2 গুণন 2 কত? 4। তাহলে জোড় গুণন জোড় সারা জীবন জোড় হবে। জোড় গুণন বিজোড় কত? জোড় গুণন বিজোড় না? তাহলে 2 গুণন 1 সারা জীবন কি হচ্ছে? জোড়। জোড় গুণন বিজোড় জোড়। বিজোড় গুণন বিজোড় কত? গুণ দেয় না ভাই? 1 গুণন 1 কত হয়? 1 হয়। তাহলে বিজোড় গুণন বিজোড় বিজোড় হয়। তো এটা কি পরীক্ষা যদি আসে বলো তো বাবা, বিজোড় গুণন বিজোড় কি হয়?
তুমি কি এগুলো মুখস্থ করবা? কোনো দরকার আছে? এটা কোনো দরকার নেই। এটা যেহেতু তোমার কোনো দরকার নাই, সো এটা তোমার মুখস্থ করার দরকার নেই। এটা তুমি আমার মতো এভাবে 1 2 তে থিওরিতে শেষ করে ফেলবা, শেষ। নেক্সট। তারপর আমাদের কি ছিল? তারপর আমাদের এই যে আবিষ্কার, কে কিসের আবিষ্কার করছে, পাটিগণিত এই সেই, এই যেই সেই আছে এর ভাই তোমার মুখস্থ বিদ্যা এখানে আমার করার কিছু নাই। তো এখানে তোমার আসলে এটা নিজে পড়ে নিতে হবে। তারপর কে কই থেকে আসছে না আসছে, সংখ্যা কি, অ্যারিথমেটিক, এই সেই মুখস্থ বিদ্যা। আর্যভট্টর জন্ম কবে, পাটিগণিতের জনক বলা হয়, মুখস্থ বিদ্যা, আমার বোঝানোর কিছু নেই। তারপর বীজগণিত, ইংলিশে কি বলা হয়, জ্যামিতির জনককে, ইউক্লিডীয় পদ্ধতি কি জিনিস, সেগুলো সব বেসিক মুখস্থ বিদ্যা, থিওরি। ঠিক আছে, এখানে আমার বোঝানোর কিছু না, এখানে আমার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম দেখতেছি না। তারপর হলো সংখ্যা পদ্ধতি, এটা কি মুখস্থ করাবো, এই যে পূর্ণ সংখ্যা কি, জোড় সংখ্যা কি, এগুলো আমি তোমাকে বুঝাবো, একটু পর বুঝাবো, ঠিক আছে, এটা বুঝাবো, সমস্যা নেই। আসো, তো এগুলো দেওয়ার পর আমি নাম্বার সিস্টেমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি একটা ছক দিয়ে দিছি। কেউ কি বলতে পারবেন এই ছক আমি কই থেকে নিছি? যে বলতে পারবো, বুঝবো যে না সে আসলে মোটামুটি কিছু একটা জানে, বলেন তো এই ছক আমি কই থেকে নিছি? একটু কি মনে পড়ে এই ছক কোথায় আছে? পঞ্চম না, ক্লাস 8 এর বই। আল্লাহ, কার সাথে বসবাস করি আমি! ক্লাস 8 এর, আরেকজন বলছে ক্লাস 7 এর। লিটারালি ভাই, ক্লাস 7 এ মূলদ অমূলদ পূর্ণ ভগ্নাংশ অসীম অনাবৃত সসীম অনাবৃত এত কিছু দিবে? আসলেই কোন দুনিয়াতে বসবাস করি? হ্যাঁ, ক্লাস 9 10 এর বই, 9 10 এর জেনারেল ম্যাথ থেকে দিবে। চলো এগুলো আমরা একটু থিম বুঝে আসি। বাস্তব সংখ্যা কি? পৃথিবীতে যত রকম সংখ্যা এক্সিস্ট করে সব বাস্তব সংখ্যা, শেষ, 1 নাম্বার। নেক্সট, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মূলদ, একটা হলো অমূলদ। ঠিক আছে, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যায়, যে সকল যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে ভাগ করা যায় সেগুলোকে আমি কি বলি? সেগুলোকে বলো মূলদ সংখ্যা। এবং বলছে কিউ ডাজেন্ট ইকুয়াল টু জিরো, কিউ কখনো জিরোর সমান হইতে পারবে না। কেন সমান হইতে পারবে না? চিন্তা করো, 1/0 যদি দাও, 0 1 এর মধ্যে কতবার যায়? অসীম পরিমাণ যায়। এটা আরেক রকম বড় একটা আমাদের কি চলে আসবে? জটিল সংখ্যা চলে আসবে। ঠিক আছে, আমার হায়ার ম্যাথের থিম আবার চলে আসবে, বড় রকম একটা ঝামেলা হয়ে যাবে। সো তাই আমরা বলতেছি দেখো, নিচে কিউ কখনো শূন্য হইতে পারবে না, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হইতে পারবে। তাহলে মূলদ সংখ্যা কি বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যায় সেগুলো হলো মূলদ সংখ্যা। তার মধ্যে কি কি আছে? একটা পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ। ঠিক আছে, পি বাই কিউ, ধরো 2 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 থাকলে জিনিসটা কত? 2 হয়ে যাবে না? তো এটার নিচে কি কোনো ভগ্নাংশ টগ্নাংশ আছে? না। তো বলে মনে মনে কি আছে? মনে মনে 1 আছে। তো মনে মনে যেহেতু 1 লাগাইতে পারতেছো, তার মানে পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা হতে পারে। মূলদ সংখ্যার সংখ্যা কি? ভাগে ভাগ করতে, ভগ্নাংশ আকারে ভাগ করতে পারবা। 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা ভগ্নাংশ আকারে ভাগ করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তো বলতেছে পূর্ণ সংখ্যা, যেগুলো সংখ্যাকে যেটা আসলে মূলদ সংখ্যা বলা হয়, মনে মনে এর নিচে তুমি যে কোনো সময় 1 ধরে নিতে পারবা, তাই এটাকে মূলদ সংখ্যা বলা হয়। তো পূর্ণ সংখ্যা আসলে কোনগুলা? বলতেছে -2 মাইনাস, আচ্ছা ভুল হলো, -3 -2 -1 0 1 2 3, মানে বিজোড় শূন্য সহ সংখ্যাটা এরকম হয়, দেখো, শূন্য সহ সকল ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যা কি দাঁড়াইলো? শূন্য, ঋণাত্মক, ধনাত্মক, এই 3 ধরনের সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। নবম শ্রেণী ক্লাস 9 এর ম্যাথ আমরা এখানে আসলে পড়াচ্ছি। ঠিক আছে, ওকে। এই জন্য বলছি পূর্ণ সংখ্যা কত প্রকার? 3 প্রকার। একটা বলতেছে দেখো ধনাত্মক, মানে এই যে প্লাস 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 বাই প্লাস, তারপর শূন্য, এই যে শূন্য, এই যে ঋণাত্মক, তাই বলছে না? বলছে, ওকে। এখন তোমাকে আবার বলছে দেখো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আছে। হোয়াট ইজ মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা শুধু প্লাস গুলাই হইতে পারে। বলে যে মৌলিক সংখ্যা সেটাই যেটাকে তুমি 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বুঝি নাই ভাইয়া, 3 কে ভাগ করে দেখাও তো। 3 একমাত্র কাকে দ্বারা ভাগ করা যায়? 3 এবং 1, এই দুইয়ের সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বাট 9 এর ক্ষেত্রে দেখো তো কি হয়? 3 গুণন 3 গুণন কত? 1, এই দেখো 9 কি হচ্ছে? অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যাচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম, 9 যদি ভাগ দাও তাহলে 3 দ্বারা কত? 3, আবার 3 দিয়ে ভাগ দিলে কত? 1, 9 কে এটা দ্বারা ভাগ করা যাচ্ছে। বাট তুমি যদি 7 এর ক্ষেত্রে চিন্তা করো, 7 তুমি একমাত্র 7 ছাড়া আর কাউকে দ্বারা ভাগ দিতে পারবে না। ঠিক আছে, তো এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। একটা হলো মৌলিক, আর এটা কি? আর এটা হলো 1, এটাকে আসলে প্রথম সংখ্যা বলা হয়। ঠিক আছে, 1 তোমার মৌলিক সংখ্যা না। 1 কেন তোমার মৌলিক সংখ্যা না? কারণ হলো মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো তোমার অবশ্যই 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ হতে হবে। এখন 1 তো আছেই, আবার 1 দুইবার তো জিনিসটা হয় না, তাই 1 কে কখনো মৌলিক সংখ্যা বলা হয় না। সর্বোচ্চ ছোট মৌলিক সংখ্যা হলো 2, কারণ 2 কে 2 এবং 1 দ্বারা ভাগ করা যায়। মৌলিক সংখ্যার সংজ্ঞা অবশ্যই
এক এবং একের চেয়ে বড় শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন ধরো 7, তার মানে কি 1 দ্বারা ভাগ করা যায় এবং একের চেয়ে বড় ওই সংখ্যা দ্বারা 7 দ্বারা ভাগ করা যায়, এছাড়া আর ভাগ করা যাবে না। এটাকে আসলে মৌলিক বলা হয়। তাহলে 1 আমাদের কোনো মৌলিক না। আর যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা তো বুঝতেছো, এই যে ধরো তুমি 9 বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে তোমার ভাগ করা যায়। এই যে 9 তোমার 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 9 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 1 দ্বারাও ভাগ করা যাচ্ছে, তো এগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়। মৌলিক বাদে সবগুলো আসলে যৌগিক সংখ্যা হয়ে যায়। ওকে, এটা হলো আমাদের পূর্ণ সংখ্যার 1 নম্বর কাহিনী। তারপর বলছে দেখো ভগ্নাংশ নামে একটা টার্ম আছে। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। বুঝো, প্রকৃত মানে কি? প্রপার নাম্বার না? শিখেছিলাম না ইংলিশের টাইমে? প্রকৃত মানে লব সবসময় কি হবে? লব মানে কি? নিউমারেটর। আর হর মানে কি? ডিনিউমারেটর। লব সবসময় কি? ছোট, হর সবসময় কি? বড়। এটাকে কি বলা হয়? প্রপার, প্রকৃত ভগ্নাংশ, তাই না? অপ্রকৃত কি? লব কি? লব বড়, হর কি? হর হলো ছোট। এটাকে কি বলা হয়? ইমপ্রপার। আর মিশ্র কি বলতো? মিশ্র হলো এরকম যে 3 সমস্ত 4/5, এই যে সমস্ত দিয়ে যদি কোনো কিছু থাকে এটাকে আমরা আসলে কি বলে থাকি? মিশ্র বা মিক্স ফ্র্যাকশন বলে থাকি। এটা হলো ভগ্নাংশের ব্যাপার। বলতেছে ভগ্নাংশ দেখো আবার তোমার দশমিক ভগ্নাংশ হইতে পারে। কেমন দশমিক? বলতেছে সসীম দশমিক, অসীম আবৃত দশমিক। তাই সসীম আর অসীম আবৃত তো বুঝি না। ওকে, সসীম দশমিক ব্যাপারটা এরকম, আমি যদি তোমাকে 1/8 দিই তাহলে কত হবে বলো তো? মুখস্থ করো কত? 1/8 সমান কত? একদম ঠাডা মুখস্থ। তাহলে কত? 1.125 এমন হওয়ার কথা না? দেখো তো, এমন হওয়া উচিত না? আমি যদি ভুল নয় এমনই হওয়া উচিত। আর এটা হলো 8 আর 1 to 5 তুমি যদি গুণ দাও, আর এই কত হচ্ছে? 25 4 4, এটাই হওয়া উচিত। 1.125 হওয়া উচিত। মুখস্থ 1/8 মানে 1.125। এটা কি হয়? একটু চিন্তা করার, একটু চিন্তা করার চেষ্টা করো, তাহলে তোমার আসলে হয়ে যাবে। ওকে, 1.125। এই যে এগুলোকে বলে কি? সসীম ভগ্নাংশ। সসীম মানে একটা সংখ্যাকে ভাগ করার পর কি হয়? ভাগফলের পরে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেগুলো থেমে যায়, একটা নির্দিষ্ট সময় যে থেমে যায়, এগুলোকে বলা হলো সসীম ভগ্নাংশ। বুঝছো? এখন অসীম আবৃত ভগ্নাংশ কি জিনিস বলতো? আর অনাবৃত কি জিনিস? অসীম ভগ্নাংশ এরকম, ধরো একটা সংখ্যা আছে, এটা হলো যে তোমার 3.53434343434, একটা প্যাটার্ন আছে ভাই, প্যাটার্ন আছে। আর এটা কি আছে? আর এটা আছে হলো তোমার 1.1.42059269063455 এরকম। বলো এটার কোনো প্যাটার্ন আছে? কোনো প্যাটার্ন আছে? 420 420 কোনো প্যাটার্নই নেই। এটা প্যাটার্ন আছে, দেখো কি প্যাটার্ন আছে? 3.5, এই যে 545, 3.5 এর পর 34343434 এরকম আছে, তাই না? এরকম একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি এটা কি লিখতে পারবো? 3.5, তারপর 34 বারবার রিপিটেশন হচ্ছে না? 34, এর উপর এখন পৌনঃপুনিক দিয়ে দিলাম, এরকম ফোঁটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এই 34 মানে কি? এটা রিপিটেশন ঘটছে, এই জন্য এটার উপর দুটো ফোঁটা দিয়ে দিছি। এটাকে বলা হয় কি? অসীম এবং আবৃত, যাকে থামানো যায়, ফোঁটা দিয়ে থামানো যায়, তাকে অসীম আবৃত বলা হয়। আর এটা কি? অসীম অনাবৃত, যার কোনো প্যাটার্নে, দেখো 420592, এটা যে দেখতেছি এটা হলো আমার √2 ভগ্নাংশ 1.42 সামথিং সামথিং হয়, মুখস্থ করছিলাম এক টাইমে। সো এটা আবৃত করা যাচ্ছে না, এটাকে কি বলা হয়? অসীম অনাবৃত ভগ্নাংশ। ইয়েস, একমাত্র এগুলোই হলো অমূলক সংখ্যা। হোয়াট ইজ অমূলক? যেই সংখ্যাগুলোকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছো না, এবং যেই সংখ্যাগুলোর কি নাই, যেই সংখ্যাগুলোর আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই, এবং কোন রকম তোমার প্যাটার্ন মানে না, যেই সংখ্যাগুলো ভাগ করার পর কোন রকম প্যাটার্ন মানতেছে না, কোন রকম লিমিটেশন নাই, আনলিমিটেড, এই জিনিসগুলোকে বলা হয়েছে অসীম অনাবৃত দশমিক। অনাবৃত মানে যাকে তুমি কখনো থামাইতে পারবা না, ফোঁটা দিয়ে থামানো যায় না, এবং এই জিনিসটাকে বলা হয়েছে তোমার অমূলক সংখ্যা। 9-10 এর জেনারেল ম্যাথ থিম থেকে আমি তোমাকে আসলে জিনিসটা বলতেছি, ঠিক আছে? এইভাবে জিনিসটা আসলে কাজ করতেছে। এই হলো তোমার সংখ্যার ধারণা। বাস্তব সংখ্যা, মূলত কি, অমূলত কি, পূর্ণ, ভগ্নাংশ। আচ্ছা, অঋণাত্মক সংখ্যা কি জানো? হোয়াট ইজ অঋণাত্মক সংখ্যা? অঋণাত্মক সংখ্যার ইংলিশ টার্ম কি বলতো? আমার যেই সংখ্যা বলা হয়, ঠিক আছে, বাস্তব সংখ্যা, এটাকে আমরা কি বলে থাকি? সংখ্যাকে ইংলিশে কি বলে? ইন্টিজার, তাই না? ইন্টিজার বলা হয়। এবং সেটাকে কি বলা হয়? একটা তো আমার নেগেটিভ ইন্টিজার, একটা হলো পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, আর এটাকে কি বলা হয়? নন নেগেটিভ ইন্টিজার বলা হয় না? অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার বা অঋণাত্মক সংখ্যা একটা টার্ম আছে না? আইবি এর টাইমে এগুলো প্রচুর কাজে লাগছিল আমার। অঋণাত্মক সংখ্যা লাগে না? লাগে। অঋণাত্মক কি বলে? যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, এগুলোকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে হোয়াট ইজ অঋণাত্মক? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আসলে অঋণাত্মক সংখ্যা বলতেছে। এগুলো আমাদের অঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? এই হলো আমাদের ব্যাপার। অঋণাত্মক, আনঋণাত্মক না, অ্যাকচুয়ালি অঋণাত্মক। আমি আমার টাইমে অঋণাত্মক পড়ছিলাম এবং পরীক্ষাতে আসলে এরকমই ছিল, আইবিএ প্যাটার্নও এরকমই আমি জিনিসটা আসলে পড়ছিলাম। ওকে,
দ্যাটস দ্য থিম। এই হলো আমাদের নাম্বার সিস্টেমের একটা বেসিক ধারণা। চলো আমরা এখন একটু বেলার ফোন নাম্বার মুখস্থ রাখার চেষ্টা করবো, যে বেলার ফোন নাম্বার কি। বেলা শুনছো, চাকরি হয়ে গেছে। বেলার ফোন নাম্বার কি ছিল? এই যে 44222322 মনে থাকবে? আমার সাথে একটু মনে করেন তো। 4422, তারপর 322, তারপর কি 321, এরকম ব্লক ব্লক করে নেন তো। 44222322 এটা হলো বেলার ফোন নাম্বার, ঠিক আছে? তুমি এখন বেলাকে ফোন দিলে আর কিছু পারো না, মানে তার সাথে কথা বলে তুমি আগে তাকে পাও না, ঠিক আছে? ওকে, এবার দেখো তোমাকে বলছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কত। প্রথমে মানে এটা কত, 1 থেকে 10 কত? এই যে 2 3 5 7, একটু দেখে নাও, একটু পরে এগুলো নিয়ে ম্যাথ লাগবে, দেখে নাও। মুখস্থ না যা সেটা দেখে নাও, এগুলো নিয়ে পর ম্যাথ কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, 2 3 5 7 দেখলাম, ঠিক আছে? এখানে নাই কি? আর 2 2 আছে, 3 5 7, শুধু 9টা নাই, 9 নাই। ওকে, বুঝছি, এই জন্য 4টা, নরমালি 5টা হইতো। আর সবগুলো মৌলিক মানে এখন সব বিজোড়, একমাত্র 2 হলো জোড় মৌলিক সংখ্যা, বাকি সব মৌলিক সংখ্যা বিজোড়। তাহলে আমাদের 5টা আগে থেকে হাত ছাড়া, 5টা আমাদের কোনো দরকারই হয় না। ওকে, এর 11 থেকে 20-এর মধ্যে কত? এর মধ্যেও 4টা আছে। নাই কে? এখানে নাই হলো 15, এখানে নাই হলো 9। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমি একটু নেক্সটে চলে আসি। 21 থেকে 30 কত? 2টা আছে। 23 29, 31 থেকে 40 আবার 2টা আছে। তারপর 322, 41 থেকে 50 কয়টা আছে বলো? 3টা আছে। 51 থেকে 60 2টা 2টা। তারপর 321, 91 থেকে 100-এর মধ্যে কয়টা? ওয়ানলি একটা। কত আছে সেটা? সেটা আসলে তোমার 97। ওকে, এরকম আমি মোটামুটি মুখস্থ করলাম এবং কিছু শর্টকাট দিয়ে দিয়েছে। দেখো 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত? 1060। এটা মুখস্থ বিদ্যা, শর্টকাট আসবে, তোমার টেনশন মনে করতে হবে। 100 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 21টা আছে, ঠিক আছে? এইভাবে তোমার আসতেই পারে। 1 থেকে 100-এর মধ্যে তোমার কতগুলো আছে? জাস্ট তুমি একটু যোগ দাও, যোগ দিয়ে তোমার যত বেরোবে জিনিসটা তোমার ততই চলে আসে। ওকে, যদি একটু যোগ দাও কত হবে? 4 4 8 2 10, তারপর 15, তারপর 19, তারপর 20, তারপর 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? 25টা। তারপর 101 থেকে তোমার 200, 100 থেকে 200 পর্যন্ত তোমার কতগুলো আছে? বা 101 থেকে বলো, সমস্যা নেই, কারণ মৌলিক সংখ্যা তো 97, এর মধ্যে তো কোনো কাহিনী হয় না। কতগুলো আছে? 21টা আছে। পরীক্ষায় দিতে পারে যে 1 থেকে 200 মধ্যে টোটাল কত আছে, যোগ করে তোমার অ্যান্সার বের করতে হতে পারে। একদম ঠাড়া মুখস্থর উপর জিনিসটা চলে। ওকে, আরো দেখো তোমার জন্য শর্টকাট করে দেওয়া আছে, কার মধ্যে কতগুলো আছে একটু দেখো। আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে কত। এই যে 101 থেকে 110 কার মধ্যে কতগুলো আছে লেখা আছে তোমার জন্য, মানে এটা মুখস্থ রাখলে হয় কি খুব দ্রুত সলভ করা যায় ভাই। এই জন্য এই জিনিসগুলো আসলে দেওয়া, তাছাড়া আসলে এগুলো দেওয়ার তো কোনো মানে ছিল না। এবং দেখো 1 থেকে 25 পর্যন্ত যোগ কত, এগুলো যোগফল কত, এগুলো ঠাড়া মুখস্থ রাখতে হয়, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত রাখতে হয়। তাহলে তোমার জন্য মনে রাখা জিনিসটা অনেক সহজতর ব্যাপার হয়ে যায়। ওকে, এবার দেখো 200 থেকে 300-এর মধ্যে কতগুলো, সব 1000 পর্যন্ত এরকম লিস্ট দেওয়া আছে, এবং এই লিস্ট থেকে তুমি একটা কোশ্চেন কমন পাচ্ছ। এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি একটা কোশ্চেন কমন শিওর পাবাই। ওকে, এখান থেকে শিওর একটা পাবা। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 11। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 97। শিখে আসলাম না একটু আগে। 3 অঙ্কের ক্ষুদ্রতম কত? 101। 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম কত? 997। 4 অঙ্কের ক্ষুদ্রতম কত? এই যে ব্যাপার, এগুলো তোমার একটু আয়ত্ত করে নিতে হবে। এটা তুমি নিজে মুখস্থ করবা, তুমি তো এটা আসলে পেয়েই যাবে। ঠিক আছে, আমরা এখন ম্যাথে চলে আসবো। চলো, হ্যাঁ শুরু করে দিছে। কি দিছে? 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? আমি কেমনে জানবো? আজব ব্যাপার স্যাপার। ওকে, চলো আমি একটু সিক্রেট কোডটা মুখস্থ করি তো। 43 থেকে 60 তাহলে কি বলতো? 4422। ওকে, তারপর কি বলছে? 322, তাই না? এখানে আমার আসল খেলা খেলতে হবে। ওকে, 4422 মানে কি? এখানে 31 থেকে 40 পর্যন্ত। আমার কাহিনী কি দিচ্ছে? 43 থেকে 60 পর্যন্ত। ওকে ফাইন, 43 থেকে 60। তাহলে এই যে 3, এটা সিরিয়াল কত? 41 থেকে 50, এটা সিরিয়াল কত? 51 থেকে 60। তাহলে আমার নরমালি এখন এইটুকু বের করতে হবে, তাহলেই হবে। 51 থেকে 60 পর্যন্ত কয়টা আছে? 51 থেকে 60 পর্যন্ত 2টা আছে, ঠিক আছে? এখন 41 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? এটা আমি একটু খুঁজে বের করি তো। এটা একটু খুঁজে বের করে তো কতগুলো আছে, তাহলেই তো বের করতে পারবো, তাই না? 43 থেকে যেহেতু জিজ্ঞাসা করছি, 41 থেকে 50 হলো 3টা। 3টা কি কি আছে চলো একটু চিন্তা করি তো। আমি আগে বিজোড় সংখ্যা লিখি, জোট তো আগে থেকেই বাদ। তাহলে 41 একটা, আমি চিন্তা করলাম। তারপর 43 একটা, 45 তো জীবনেও হবে না ভাই, বুঝাই যাচ্ছে। 47 জীবনেও হবে না, 49 হওয়ার সম্ভাবনা কম। তাহলে কেটে দাও, কোনগুলো কাটবে বলো? 49 হবে না। তারপর তোমার 45 হবে, আল্লাহ, জীবনেও না। তাহলে আসলে কয়টা? 3টা ছিল না? 41 থেকে 50 পর্যন্ত 3টা, তাহলে কি কি? 41 43 47, এই 3টা ছিল। তোমাকে কত থেকে জিজ্ঞাসা করছে? তোমাকে 43 থেকে জিজ্ঞাসা করছে বাবা। তাহলে 41 কি এটা হবে? এটাও হবে না। ওকে, তাহলে সব মিলে কয়টা দাঁড়াইলো দেখো তো। সব মিলে তোমার দাঁড়াইলো হলো 2টা। ওইদিকে 51 থেকে 60 পর্যন্ত 2টা আছে। আর এই যে 43 থেকে কত? 43 থেকে 50 পর্যন্ত তোমার কয়টা আছে? একটা 2টা আছে। তাহলে 2 + 2 = কত? 2 + 2 = 4। তাহলে এখানে আসলে তোমার 4টা। এভাবে তুমি
পরীক্ষা হলেও এভাবে খুঁজে খুঁজে বের করবা। তোমার যদি মুখস্থ থাকে মাশাআল্লাহ, আর মুখস্থ না থাকলে আমার মতো বিজল লিখে নিবা, লিখে নেওয়ার পর চিন্তা করবা যে কোনগুলো হওয়া সম্ভব না সেগুলো কাটবা, কোনো সমস্যা নেই। ওকে, কোশ্চেনের উপর রাব করা যাবে। নেক্সট, তারপর 1 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? আমি তো জানি, কি বলতো, 4422, এই যে 1 থেকে 30, তাহলে কত, 10টা অ্যান্সার শেষ। খুব সহজ না? 4422 থিওরিতে আমি কি এত কষ্ট করবো? এত সময় আমার হাতে আছে? এত সময় আমার হাতে নাই। ওকে, নেক্সট ম্যাথ। ম্যাথ দেখানোর আগে শেষ, এটা কোনো কথা? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? আল্লাহ ধ্বংস করে দিছে। 10 থেকে 60 পর্যন্ত আমি এখন মৌলিক সংখ্যা কেমনে খুঁজে বের করি? এটা একটু কষ্টকর ম্যাথ দিয়ে দিছে না? দরকার ছিল। চলেন শুরু করি। একক স্থানীয় অঙ্ক নয়, ওকে ফাইন। 10 থেকে 60 যেহেতু আছে, আমি একটু আগে থিওরিটা বের করে নিই। 4422 322, ওকে। তাহলে আমি একটু চিন্তা করি, 1 থেকে 10 পর্যন্ত কত আছে? 4টা। সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 9, তাহলে এটা বাদ। ওকে, এবার আসো চিন্তা করি একটু, এটা 4 মানে কি 11 থেকে 20? ওকে, 11 থেকে 20 একটু চিন্তা করো কতগুলো আছে। চলো 11 থেকে 20, এবং এমন সংখ্যা তোমার চিন্তা করতে হবে যেটা তোমার 9, মানে 9 এর ঘরে। ঠিক আছে, 9 এর ঘরে মানে কত? তুমি একটু চিন্তা করো, সবগুলো যেহেতু 9 এর ঘরে তোমাকে জিজ্ঞাসা করছে কতগুলো মৌলিক আছে। এই ঘরে কত আছে? 19। এই ঘরে কত আছে? 29। তোমার কি বলছে, একক স্থানীয় অঙ্কে কত আছে? 9 না? ঠিক আছে, এই ঘরে কত আছে? 39। এই ঘরে কত আছে? 49। এই ঘরে কত আছে? 59। কত পর্যন্ত বলছিল? 60 পর্যন্ত। ওকে, এখন বলো যে কোনগুলো মৌলিক নয়। যেগুলো মৌলিক না সেগুলো বাদ দাও। 19 কি মৌলিক? জি। তারপর 29 কি মৌলিক? 29 কি মৌলিক? চিন্তা করো তো, 29 কি আসলে মৌলিক নাকি? আমি চিন্তা করি, 3 নং 27 হতে পারে। 39 কি মৌলিক? জীবনেও না। 49 কি মৌলিক? জীবনেও না। 7 7 49, বাকি থাকে কি? 59, তারপর 29, 19 যোগ করো, এই তিনটা হলো মৌলিক সংখ্যা। বের করো কত হয়। দেখো, আমি যদি একটু বের করার চেষ্টা করি, সবগুলোর সাথে এক যোগ করি না, তাহলে এখানে 60, 30, 90, 90 20 100, সবগুলো থেকে 3 বাদ দাও। তাহলে আচ্ছা, আমি কি ভুল করলাম? এখানে হলো 60, এখানে হলো 30, 60 30 90, আর এখানে কত? এখানে 20 110, 3 বাদ দাও। সবগুলো থেকে এক এক করে বাদ ছিল না, 3 বাদ দাও। টোটাল কত হয়ে যাচ্ছে? 107। অ্যান্সার কত আছে? 160। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমাদের? 107 হয়ে যাচ্ছে। এখানে সরি, কোনো অপশন টপশন নাই, এটা একটু কারেকশন করে নিন। সমস্যা, আমি যেটা বলতেছি 7ই হবে, 8 হওয়ার কোনো সম্ভাবনা নাই। 107 হবে, ঠিক আছে, 108 হবে না। তাহলে অ্যান্সার কত এটা আমাদের? 107। অপশনে ভুল আছে, এখন থাকতেই পারে, কি করবেন? ভুল থাকলে কিছু করার আছে? করার নাই। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 107। নেক্সট একটু আসার চেষ্টা করি, চলেন। আরো কিছু ম্যাথ আছে। আমি আপনাকে বলছিলাম যে এগুলো মুখস্থ রাখতে হবে, আমার কথা তো গায়ে লাগেনি। আপনাকে কি জিজ্ঞাসা করছে? √2 √3 এর মধ্যবর্তী সংখ্যা কত? আমি কিভাবে পারবো বলেন? মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। বলেন, √2 বর্গমূল মূলক মুখস্থ করতে বলছিলাম। √2 মানে কত? আমার তো মুখস্থ আছে ভাই। কি হবে? √2 দিলে হবে 1.421 বা 424, এমন কিছু। 1.4 হবে, এটা আমি শিওর। এইভাবে আমার প্যাটার্ন মুখস্থ আছে, 1.424 বা 414, এমন কোন একটা প্যাটার্ন আছে ভাই। এটা কিসের মান? এরপর ডট 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 আরো অনেক কিছু আছে, এবং এটা অসীম অনাবৃত, এটা তোমার অমূলক সংখ্যা। ঠিক আছে, √3 মানে কি? আমার তো ভাই মুখস্থ আছে, তোমার মুখস্থ নাই থাকতে পারে। 1.732154, এমন কিছু একটা সংখ্যা হবে। তাহলে বলো, এই দুটার মাঝে কোনটা আছে? বলো, এই দুটার মাঝে কোনটা আছে? এই দুটার মাঝে কোনটা আছে? একটু চিন্তা করো তো। আচ্ছা, এটা কি আছে? চিন্তা করো। √3 √4 ইকুয়াল কত? 1.4 আর 1.7 ধরে নিলাম কত? ধরে নিলাম তোমার হলো, আমি এটা কত ধরে নিতে পারি? আর এটা যদি আমি তোমার 1.4 এটা 1.7 হয়, তাহলে একটু চিন্তা করো তোমার কত হইতে পারে। আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা 1.4 আর 1.7 এর মাঝখানে আছে, ঠিক আছে। তাহলে এই দুইটার মান আমাদের কত হবে? √2 আর √3 এর মান, এখানে 1.4 ছিল, তাহলে 1 1 2, 2 4 7 11, তাহলে এখন তোমার কত আসবে? তোমার 3.1 বা সামথিং আসবে। আবার 2 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে তোমার কত আসতেছে? তোমার 1.6 বা এমন কোন একটা সংখ্যা টংখ্যা আসতেছে। এবং এটা তোমার মূলত কিনা তার সেটা আমরা নিশ্চয় না। কেন নিশ্চয় না? কারণ হলো এখানে আমার রুট আলা সংখ্যা আছে, আর রুট আলা সংখ্যা আমাদের অমূলক সংখ্যা। ওকে, এখানে যদি √3 আর √4, √3 এবং √2 বলে, তখন আমাদের জিনিসটা কি হয়ে যাবে? ওকে, তাহলে 1.4 আর 1.7 গুণ অবস্থায় থাকবে, তাই না? তো 14 গুণন 17 গুণ দাও, গুণ দিয়ে 2 দশমিক আগে নিয়ে আসো। 14 গুণন 17 যদি আমি একটু গুণ দেওয়ার চেষ্টা করি, 4 7 28, 28 রাত, হাত থেকে 2, 7 কে 7 2 9, 4 1 কে 4, 1 1 কে 1, কত আসে? 8 9 10 11 12 13, হাত থেকে 2, তাহলে এখানে কত আসতেছে তোমার? 2.38, এমন কিছু। 2.38 কে আবার 2 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? 2 দিয়ে যদি তুমি 2.38 কে ভাগ দাও, 1.00 বা এমন কোন একটা কিছু আসতেছে। ওকে,
তারপর আমার এখানে কত 1.8, এটা হবে না। তো আমার কাছে ভালো একটা উত্তর আছে না, দেখো তো উত্তর কত। এটা ডিরেক্ট মুখস্থ বিদ্যা ছাড়া কোনো উপায় নাই। এটা আমাদের তাহলে উত্তর কি, এই দুটোর মাঝখানে কি আছে, 4.1 থেকে 4.7.3 এর মাঝখানে, তাই না? তাহলে এটা আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা কত, 1.5। দেখো এই যে 1.5, এবং এই সংখ্যা ভাগ করার পর এটা আবৃত হবে নাকি অনাবৃত হবে তুমি জানো না, এটা মূলত নাকি অমূলত তুমি জানো না। যদি নন স্টপ দশমিকের পর সংখ্যা থাকে সেটা অনাবৃত, মানে সেটা তোমার অমূলত সংখ্যা হয়ে যাবে। কিন্তু এখানে তোমার সংখ্যাটা অলরেডি দিয়ে আছে, এবং যেটা পি বাই কিউ আকারে ভাগ করা যায়, 1.5 মানে 3/2, পি বাই কিউ আকারে ভাগ করা যায়, তাই না? ভগ্নাংশ আকারে ভাগ করা যায়। তাহলে আমি অ্যান্সার কি দিলাম, অ্যান্সার দিলাম আমার গ নাম্বারটা। ওকে, রুট 169 সমান কত, স্কয়ার দাও, 13 উপর স্কয়ার মানে কি, 13 উপর স্কয়ার মানে হলো তোমার 3 তেরং যেহেতু 39, 130, আর হলো তোমার 3 তেরং 39, তাই না? তাহলে কত, 169 হয়। ঠিক আছে, তাহলে এটা 169 হবে, তাহলে 13 উপর স্কয়ার হবে, এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের খ নাম্বারটা হয়ে যাবে। সো এই আর কি ব্যাপার। সো এই জন্য আমরা বলতেছি যে এটা আমাদের খ হয়ে গেল। ওকে, নেক্সট আস। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, বড় সংখ্যাটা কত, ক্রমিক সংখ্যা বলছে না, তাহলে প্রথম সংখ্যা ধরো এক্স, প্রথম সংখ্যা যদি এক্স হয়, এক্স যদি আমার ফার্স্ট ফার্স্ট প্রথম সংখ্যা হয়, পরবর্তী সংখ্যা কি হবে বলো, ক্রমিক সংখ্যা মানে কি, এক যোগ করে দ্বিতীয়টা পাওয়া যায় না, 1 2 3 4, এগুলো কি আমাদের ক্রমিক সংখ্যা না বলো তো? হ্যাঁ, তো প্রথম সংখ্যা যদি এক্স হয়, পরবর্তী সংখ্যা কি হবে, এক যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়ান কি হবে আমাদের, এক্স প্লাস ওয়ান আমাদের হবে হলো দ্বিতীয় সংখ্যা না, দুটি সংখ্যা বা বড় সংখ্যা, সেকেন্ড ইন্টেজার, সেকেন্ড ইন্টেজার, বা যেটা আমাদের বড় সংখ্যা বলতেছি, এক্স প্লাস ওয়ান, না একে যেহেতু বড়, তাহলে বিগ ইন্টেজার। ঠিক আছে, এরকম কিছু একটা বললাম। ঠিক আছে, ওকে। কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। ওকে, বর্গের অন্তর মানে কি, বর্গের অন্তর করার পর আবার পজিটিভ সংখ্যা আছে 199, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো। বড় সংখ্যা কি, এক্স প্লাস ওয়ান মারো হোল স্কয়ার, ছোট সংখ্যা কি ছিল, এক্স মারো হোল স্কয়ার, অন্তর কত 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 199। সলভ করো, অ্যান্সার শেষ। সলভ করে দেখি, সলভ করলে কি আসে অ্যান্সার, এখানে আমাদের কত আসবে একটু চিন্তা করি তো। এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার মানে কি, শর্টকাট মারবো নাকি স্পিডে যাবো, শর্টকাট মারবো নাকি ধীরে ধীরে দেখবো, আমি শর্টকাট মারি। হ্যাঁ, আমি হলে এরকম শর্টকাট মারতাম যে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 199। সো এখানে যেহেতু আমাদের এক্স স্কয়ার আছে, এটা আমি মনে মনে এখানে কাটতাম, এখানে কোনো কাহিনী করতাম না। কাটার পর কি করতাম, ওইটা মনে মনে ওই সাইডে পার করে দিতাম, জিনিসটা আমাদের কত হয়ে যেত, জিনিসটা আমাদের আমি মনে মনে পার করে দিতাম 2x সমান সমান কি হইতো আমাদের 199 মাইনাস 1 ইকুয়াল কত হয়ে যেত, ইকুয়াল 198 হয়ে যেত। তাহলে এক্স সমানের মান কত আসতো, 99 আসতো। তাহলে এক্স সমান কি, এক্স সমান ছিল হলো প্রথম সংখ্যা বা ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত, এক্স এর সাথে একটা এক যোগ করতে হয়, তাহলে 99 সাথে এক করলে আমার কত হয়ে যেত, 100 হয়ে যেত। এভাবে আমার অ্যান্সার হয়ে যেত, শেষ। এই হলো ম্যাটার, এভাবে আপনি অ্যান্সার করতেন। একটা শর্টকাট আমি কিভাবে মারলাম, সূত্র এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাই না? তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এইভাবে মারছিলাম যে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1, এই যে এইভাবে সূত্রটা আমি কাজ করছিলাম, শেষ। নেক্সট 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 কি আছে দেখি, স্পিডে যাই, চলেন, এগুলো করতে আর ভালো লাগতেছে না, সহজ সহজ ম্যাথ। একটা সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, বলো। একটা সংখ্যা যদি 301 থেকে বড় হয়, তার মানে কি, 301 থেকে বড় সংখ্যাটা হলো এক্স, এই সংখ্যাটা 301 থেকে বড়, 301 থেকে বড় হলো এক্স, বড় সংখ্যা। ঠিক আছে, বাদ দাও, 301 থেকে বড় দিলাম 301, এক্স সংখ্যাটা 301 থেকে বড় যত বড়, 301 থেকে যত বড়, কত বড়, তাহলে 301 থেকে তুমি এক্স সংখ্যা থেকে 301 বাদ দাও, দিয়ে দেখো না কত বড়, তাহলে তো বুঝবা বিয়োগফল কত, সেটাই তো বড়, তাই না? সেটা সমান সমান কি, যত বড় সেটা কি, আবার ওই সংখ্যাটা 381 থেকে ততটা ছোট। ওকে, তো দেখো 381 থেকে ওই সংখ্যা কতটা ছোট, ততটা ছোট, বাদ দিলে যত ছোট হয় সেটা, এবং এই দুইটা হলো তোমার ইকুয়েশন, এটা তোমার বের করতে বলছে, সলভ করো, শেষ। আমাকে যা বলছে আমি তাই করছি, আমি কোনো দোষের কিছু বলিনি। বলো অ্যান্সার কত আসবে, শেষ, এটাই অ্যান্সার। তাহলে আমাকে যদি বলে, আমি এক পাশে একটু নিয়ে আসার চেষ্টা করি, আমি ফার্স্টে দিলাম এক্স, মাইনাস দিলাম হলো 301, তারপর মাইনাস দিলাম হলো 381, তারপর মাইনাস দিলাম কত, আমি কি ঠিক বলছি না, প্লাস, প্লাস দিলাম হলো এক্স ইকুয়াল 0, তাহলে কত দাঁড়ালো দেখো, গণত এক্স এক্স ইকুয়াল 2x। ঠিক আছে, 2x সমান কত, দুটাই মাইনাস, 301 381 যোগ করলে কত হবে, যোগ করলে আমাদের কত হবে, যোগ দাও যোগ দাও, 301 আর 381, তাহলে 4 3 7, 781 আর হলো 2 782, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 782 ইকুয়াল 0, তাহলে 2x ইকুয়াল কত 782, x ইকুয়াল কত 782 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত আসা উচিত, আসা উচিত তোমার দেখো কত, 82 হাফ করলে কত হয়, 82 যদি হাফ করো তাহলে তোমার 41 দুগুণে 82, তাহলে কি হলো 41। ঠিক আছে, আর 700 তুমি যদি করো তাহলে তোমার কত আসতেছে, সাত, আমি যদি একটু চিন্তা করি, 782 চলে গেল, 700 700 করলে এখানে আমাদের
350 আসতেছে, তাহলে 350 আর হলো 40। আমি কি অ্যান্সার কি ঠিক আছে, কোনো কিছুর সাথে মিলছে নাকি কোনো কিছু ভুল করছে দেখেন তো, এখানে কোনো জায়গায় ভুল আছে কিনা, যোগ বিয়োগ একটু চেক করেন তো। আ, 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 আচ্ছা এখানে আই থিঙ্ক তাহলে যোগ বিয়োগটা আমি ভুল করে ফেলছি, তাই না? একটু ওয়েট, চেক দিই। অনেকক্ষণ ধরে যেহেতু করতেছি, এই যে 3 আর 3 600, সরি 682 হবে, 700 না। ওকে, 682 হলে তো মিলে গেছে, এই যে মিলে গেছে। 682 হলে 82 ভাগ দিলে 41, আর 600 ভাগ দিলে হলো 300, এই যে 3, তাহলে 341 হবে। তাহলে এক্স এর মান কত আসছে, এক্স এর মান 341, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হলো 341। 341 থেকে 301 বাদ দিলে যত হয়, ওই 381 থেকে তোমার 341 বাদ দিলে সেম সংখ্যাই হয়। আমাকে ইকুয়েশন দিছে, ইকুয়েশন সলভ করছে, অ্যান্সার বের হয়ে গেছে, শেষ। এই হলো ব্যাপার। আচ্ছা, কাইন্ড অফ। সো এই ছিল আমাদের ইন্টিজার বা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। নেক্সট লাস্ট সংখ্যা আমার, এবং এইটা দিয়ে ম্যাথ শেষ। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 70, এটা কোনো ম্যাথ হইলো? তবে সংখ্যাটা এক্স, এক্স এর 60% না, এক্স এর 60% থেকে কত বিয়োগ করবা, বিয়োগ দিবা 60, দিলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 60। সলভ করো। এক্স এর 60% মানে কি বলো, এক্স এর 60% মানে কি, এক্স ইন্টু 60 ডিভাইডেড বাই কত, 100, মাইনাস কি, মাইনাস 60 ইন্টু কি, ইন্টু হলো 60। ওকে, মানে ইকুয়াল 60। গুণ দাও, 60 ভাগ দিলে কত হয়, একবারে করব, বললাম হ্যাঁ। 6x ডিভাইডেড বাই কত, 10, মাইনাস কত আছে 60 ইকুয়াল কত, ইকুয়াল 60, নিচে কত যাবে, 10 যাবে, 10 গেলে উপরে কত হবে, 6x মাইনাস কত, কিছু ভুল করলাম, কিছু ভুল টুল করলাম, ভুল টুল তো করার কথা না, ওয়েট দাঁড়াও দেখি। 60 ছিল, 60 ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তোমার, 10 গুণন 60 ইকুয়াল কত, 60, তাহলে কত আসতেছে আমার 6x মাইনাস 600 ডিভাইডেড বাই 10 ইন্টু 60। শর্টকাট মারবো, এই দুই শূন্য কাটে না, কেটে যাই তো, নিচে নিচে কাট, আচ্ছা না কাটলাম, ধর শর্টকাট মার দরকার নেই, আসো এইভাবে আসি আমরা। তাহলে 6x মাইনাস 600 ইকুয়াল কত হইলো, ওই সাইডে আমার আবার 60 ছিল তাই না, 60 ছিল, এটা আমার ইকুয়াল ছিল। ওকে, তাহলে 6 দুগুণ হলো আমার 600 হয়ে গেল। ওকে 600, কোনো কিছু মিস্টেক করছি, এরকম তো হওয়ার কথা না, লাস্ট ম্যাচ ছিল। আচ্ছা চলো এখানে আমরা দেখি কোনো কিছু মিস্টেক করছি কিনা। নিচে ছিল হলো 6x ডিভাইডেড বাই 10। ওকে, 10 লিখলাম, 6x লিখলাম, কোনো সমস্যা হয়নি। এখানে আমাদের 60 ছিল, লিখলাম। ওকে, তাও কোনো সমস্যা হয়নি। তাহলে 60 গুণন 10, 10 গুণন 60 ছিল, তাহলে লিখলাম 600, এটাও কোনো সমস্যা হয়নি। ওকে, তো এখানে আমার কি ছিল, এখানে আমাদের মাইনাস ছিল, এই যে ভুলটা এখানে করছিলাম না, এখানে মাইনাস ছিল, তাহলে কত হচ্ছে 6x সমান 600 প্লাস মাইনাস ছিল এই সাইডে 600 হয়ে গেল, তাহলে 6x সমান কত, 1200। তাহলে x সমান কত, 1200 ডিভাইডেড বাই 6 ইকুয়াল কত, 200। দ্যাটস দ্য ম্যাথ। তো এই বলছে যে, তবে সংখ্যাটা কত, সংখ্যাটা হলো তোমার 200। দ্যাটস দ্য ম্যাথ, শেষ। সেইভাবে আসলে তোমার জিনিসটা আসলে সহজ। হ্যাঁ, গড় করে করলে ইজি হইতো, ঠিক আছে, বাট ইকুয়েশন দিয়ে তো, ইকুয়েশন দিয়ে করলাম, আই থিঙ্ক জিনিসটা বেটার। গড় দিয়ে করা যেত, এক একজন এক এক নিয়মে করে, বাট আমার ক্ষেত্রে কি দেখেন, যেটা বেসিক, হ্যাঁ ইকুয়েশনটা মনে মনে করে কয়েক সেকেন্ডে সলভ করা যায়, সেটা এক একজন এক এক নিয়মে করে। আমার কাছে এই নিয়মটা প্রেফারেবল মনে হয়, তো তাই আমার আপনাকে আসলে এটা দিয়ে জিনিসটা সলভ করানো হইলো। তো এতটুকুই আপনার আসলে ম্যাথ ছিল, আর তেমন কোনো কিছু নাই। যেগুলো করছেন, যদি আপনি হাতে কলমে করে থাকেন, কতটুকু করছেন আপনি একটু গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন।